হ্যাঁ, we are in live. So, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ নজরুল ইসলাম ফ্রম পেনাফ লিমিটেড। আমাদের সাথে আজকে পিং দ্য গেস্টের এপিসোড আমাদের 4। সো আমাদের সাথে আছে হচ্ছে কাজী আশিকুর রহমান। হি ইজ কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ এ ডেপসেকঅপস ইঞ্জিনিয়ার এট ক্যান্টালুপ ইনকর্পোরেশন বাই হচ্ছে চেক। সো এর আগে সে আসলে পরিচিত মুখ, এর আগে আরও অনেক জায়গায় কাজ টাজ করছে। সো অ্যাজ ইউ নো যে আমরা আসলে ফর্মাল ইনফর্মাল মোটামুটি ক্যাজুয়াল একটা ডিসকাশন করবো। সো যে কোনো সময় ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইউ ক্যান ড্রপ ইন দ্য কমেন্ট বক্স। সো ওয়েলকাম আশিকুর রহমান টু আওয়ার পিং দ্য গেস্ট। থ্যাংক ইউ ভাই, যে আমাকে ইনভাইট করার জন্য আমার একটা ইভেন্টে। তো আহ, এই তো কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। সো শুরুতে হচ্ছে আজকে সারাদিন কেমন গেল তোমার? আজকে একটু কাজের প্রেশার ছিল। তো আজকে অফিস ডে ছিল, তো একটু প্রেশার ছিল, কয়েকটা কাজ কমপ্লিট করে তো এখন আসা হয়েছে আর কি। তো কিছু পেন্ডিং কাজ আছে, এটা অবশ্যই হচ্ছে আমি আপনাদের পরে কমপ্লিট করে ফেলবো আর কি। আচ্ছা, সো আমরা বেসিক্যালি হচ্ছে আজকে তোমার এই সাইবার সিকিউরিটি অথবা ধরো তোমার যে প্রফেশনাল জার্নি এটা সম্পর্কে জানার চেষ্টা করব। সো শুরুতে যদি আমরা তোমার একটু হালকা ব্যাকগ্রাউন্ড জানি যে তোমার আসলে সাইবার সিকিউরিটিতে জার্নিটা কীভাবে শুরু হয়েছিল বা কত সালে, আহ, কোন সময়ে, যদি একটু শেয়ার করো। একটা স্টোরি আছে, লাইক হচ্ছে সাইবার সিকিউরিটিটা যখন হচ্ছে আমি সর্বপ্রথম শুনি, সেটা হচ্ছে আমি যখন ক্লাস 10-এ পড়ি। ক্লাস 10-এ বলতে যখন আমি এসএসসি এক্সাম দিই, হ্যাঁ, তখন হচ্ছে একটা গেম খুবই হচ্ছে ভাইরাল ছিল, মানে খুবই আসলে হচ্ছে অনেক বেশি খেলতো, ক্ল্যাশ অফ ক্ল্যান্স। আই আচ্ছা। থিঙ্ক আপনি এটা খেলে থাকবেন হ্যাঁ, হ্যাঁ। বা হচ্ছে এটা সবাই খেলবেন। তো এই গেমসটার উপর খুবই একটা অ্যাডিকশন ছিল। তো আমার আমার এখনো খেয়াল আছে, আমি এসএসসি এক্সাম ওই দিন হচ্ছে এক্সাম হবে, বায়োলজি এক্সাম ছিল। তো ওই দিন সকাল ভোরবেলা 4টার সময় আমার ওয়ারে অ্যাটাক দিতে হবে আর কি। এখন আমি কি করছিলাম যে একটু পাকনামি করে আমি হচ্ছে ভাবছি যে আনলিমিটেড জেমস নিবো, তাড়াতাড়ি একটু রেডি হবে। আমি হচ্ছে রেডি করে দেন হচ্ছে আমি অ্যাটাকটা চালাই দিয়ে দেন পড়তে বসবো। তো এখন এই জিনিসটা হচ্ছে কি, আমি ফেসবুক সার্চ করছি, ফেসবুক আনলিমিটেড জেমস লিখে, তো এত কিছু তো তখন বুঝতাম না, ছোট মানুষ। তো তখন আসলে হচ্ছে টেকনোলজিক্যাল জিনিস এত সম্পর্কে আইডিয়া ছিল না। তো তখন যেটা করছি যে আসলে হচ্ছে জেমস এর যে ব্যাপারটা, যে আমি সার্চ করলাম জেমস, দেন হচ্ছে এখানে জিমেল অ্যাকাউন্ট ছিল, পাসওয়ার্ড ছিল। আমি তো অনেক ভালো মানুষ, আমি হচ্ছে মানুষ চাইছে, আমি দিয়ে দিলাম আর কি আমার জিমেল অ্যাকাউন্ট যেটা ছিল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো দেওয়ার প্রায় 5 মিনিট পরে দেখি আসলে হচ্ছে আমার মেইল, মেইল না, একটা হচ্ছে ওটিপির একটা অপশন আসছে, যেখানে একসেপ্টের ব্যাপার ছিল। না হচ্ছে কিসের একসেপ্টের সাথে তাড়াতাড়ি একসেপ্টটা ক্লিক করে গেম খেলতে বসি। তো একসেপ্টে ক্লিক করছি, তার 2 মিনিটের মধ্যে আমার ফুল মোবাইল হচ্ছে ফ্ল্যাশ হয়ে যায়। এটা খুবই আমার কাছে মানে একটা আগ্রহ সৃষ্টি, ফ্ল্যাশ হলো কি হবে, আমি তো কাউকে কোনো অ্যাক্সেস দিইনি। একটা হ্যাকার সর্বোচ্চ হচ্ছে কি করতে পারে, যে আমার অ্যাকাউন্ট হয়তো ডিলিট করে ফেলতে পারে, বা হচ্ছে এটা নিয়ে যেতে পারে, বা হচ্ছে আইডি পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলতে পারে। কিন্তু সে কি করলো, সে আসলে হচ্ছে অ্যাকাউন্টটা, পুরো মোবাইলটা, অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস অ্যাক্সেস নিয়ে ফুল মোবাইলটা হচ্ছে ফ্ল্যাশ করে ফেলছে। তো পরবর্তীতে যেহেতু হচ্ছে আমি যে প্ল্যানে ছিলাম, ওই প্ল্যানে হচ্ছে ওই হ্যাকার হচ্ছে কি করছিল, যে সে আসলে মেসেজ দিছিল যে তার আইডি হ্যাক হয়ে গেছে। আমার ফ্রেন্ড বলছে কি তোর আইডি হ্যাক হলো কেন? কারণ আমি বললাম হ্যাঁ আমার আইডি হ্যাক হয়ে গেছে, এখন তো পসিবল না। সে তখন ওর সাথে কমিউনিকেট করতে হচ্ছে, ভিয়েতনামে ছিল সে। তো ভিয়েতনামের সাথে কমিউনিকেট করতেছে যে হ্যাঁ কোনোভাবে দেওয়া যায় কিনা, তখন ভিয়েতনাম এসে বলছে না, ইটস নট পসিবল, বিকজ হি অ্যাকচুয়ালি ডুইং ইজ ওন প্যাপ। তো এই আর কি, এটা বলার পর আসলে আর কি করার, তখন আসলে হচ্ছে একটু মন খারাপ ছিল। তো কোনো মতে এসএসসি এক্সামটা দিলাম, ফাইনাল এক্সাম তো দেওয়ার পর আসলে তখন আমার, তখন থেকে আসলে কিউসিটা তৈরি হয়। দেন এরপরে আসলে হচ্ছে ইন্টারে তখন হচ্ছে আমাদের বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা লাগতো। যারা হচ্ছে এইচএসসি বা হচ্ছে এ নিয়ে পড়ালেখা করেছেন, তারা হয়তো করে জানবেন যে আসলে প্রোগ্রামিং এর মধ্যে আমাদের এইচটিএমএল, সিএসএস, পিএইচপি, মাইএসকিউএল এগুলো শেখা লাগতো। তো তখন আসলে হচ্ছে এই যে ছোট ছোট জিনিসগুলো ডিজাইন করা বা এই জিনিসগুলো আসলে সিকিউরিটি নিয়ে থাকতে হয়, তখন এই ইন্টার থেকে আসলে এই কাজটা মানে আমার আগ্রহটা তৈরি হয় আর কি বলতে। কিউরিসিটিটা তৈরি হয় এসএসসি থেকে, কিন্তু আগ্রহটা একদম মানে ডেডিকেটেড আগ্রহটা তৈরি হয় আসলে করতে বলতে ইন্টার থেকে আর কি। আচ্ছা, তো সিমিলার কেস আসলে তুমি যে ক্ল্যাশ অফ ক্ল্যানের কথা বলতো, সিমিলার কেস কিন্তু আরও অনেকের হয়েছে যে এরকম আইডি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তখন তো আসলে মানুষ অত জানতো না বা পোলাপান খেলতো। তো দেওয়ার পরে সবার আইডিগুলো আর কি হ্যাক হইতো, কিন্তু তোমারটা এক্সেপশনাল কেস ইয়া ফ্ল্যাশ মেরে দিচ্ছে। আচ্ছা। আহ, এই জিনিসটা আমার খুবই আগ্রহ তৈরি করছে আসলে। ফ্ল্যাশ কিভাবে মারে, মানে ইমেল অ্যাড্রেস চেঞ্জ করে গেম নিয়ে যাক, এই নিয়ে যাক, আমার মোবাইলে কত ডেটা ছিল সব ডেটা হচ্ছে গায়েব হয়ে গেছে। বেসিক্যালি কষ্ট ওটা ছিল। হচ্ছে রিমোট ফ্ল্যাশ, হচ্ছে রিসেট করে না, ওই যে ওইটা মারছে আর কি। হুম হুম।
আচ্ছা। সো আর এটা পরবর্তীতে আসলে হ্যাঁ। আসলে জানতে পারছি যে আসলে কিভাবে করে। আগে হয়তো ওটা জানতাম না। হুম, এখন হুম। অবশ্য জানি যে এগুলো কিভাবে করতেছে। ছোটখাটো জিনিস। আচ্ছা, তার মানে তুমি ক্লাস 10 এর কথা বললা না? নাকি এসএসসির সময় তো? আচ্ছা, ক্লাস 10 হ্যাঁ। আচ্ছা। তাহলে তো অনেক আগে। আচ্ছা, তারপরে কলেজ লাইফ দেন হচ্ছে ভার্সিটি লাইফ। সো ওই ভার্সিটি লাইফে কি আসলে সিকিউরিটি নিয়ে কাজ করা হইছে কিনা? বা ভার্সিটি এনভায়রনমেন্ট এ সাইবার সিকিউরিটি কি প্র্যাকটিস করা হইতো কিনা? আচ্ছা, যেহেতু হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড আসলে কম্পিউটার সায়েন্স বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ছিল, তো দেখা যেত কি আসলে পড়ালেখার চাপটা বেশি ছিল। কিন্তু একটা ভালো জিনিস ছিল, যখন আমি হচ্ছে ভার্সিটিতে অ্যাডমিট হই তার কিছুদিন পরে আসলে হচ্ছে করোনা প্যান্ডামিক এসে পড়ে। তো ওই সময় আসলে হচ্ছে পড়ালেখা থেকে নতুন জিনিস লার্ন করা বা ওই যে জিনিস একটা কিউরিওসিটি ছিল, তখন এক্সপ্লোর করা মানে তৈরি করি আর কি, যে আসলে কি কি জিনিস ভাবে আমরা করতে পারি। তো মজাদার ভাবে আমার একটা ফ্রেন্ড, সে অবশ্য সিকিউরিটি নিয়ে এখন কাজ করে না, সে হচ্ছে এখন কিউ নিয়ে কাজ করতে, সে আমাকে একটা কোর্স সাজেস্ট করছিল একটা টিমের। তো আমি আসলে হচ্ছে তখন ভাবতাম, আরে এগুলা কি শিখায়, প্রথমবার জিনিস, এগুলা থেকে শুধু টাকা নষ্ট, এটা আসলে স্ক্যাম করায় কিনা, কারণ হচ্ছে দেখতাম যে অনেকে এসব পোস্ট টোস্ট দিত আর কি। তো তখন দেখলাম হ্যাঁ, ওই কোর্সটা বা ওই জিনিসটা আমার খুব একটা মানে ইফেক্টিভ হয় আর কি, মানে একটা কয়েকটা জিনিস আমি জানতে পারি, নতুন নতুন জিনিস। তো তখন থেকে আসলে নিজেকে আরো অ্যাডভান্স করার জন্য নিজের মতো করে সেলফ প্ল্যানিং করা, বিভিন্ন বই পড়া বা বিভিন্ন বিশেষ করে বলতে গেলে এই লকডাউন থেকে লকডাউন থেকে শুরু হয় 2020 থেকে। আচ্ছা। সো তোমার ভার্সিটি শেষ হইছে কত সালে? আমার ভার্সিটি হচ্ছে 2000, আহ, বলা যায় হচ্ছে এই বছরই, কিন্তু আসলে করোনার জন্য আমরা পিছিয়ে গেছি, এবছরই বলা যায়, এবছরের শুরুর দিকে শেষ হয়ে গেছে। আচ্ছা। সো তুমি কি আসলে ভার্সিটি শেষ হওয়ার আগে থেকেই প্রফেশনালি যুক্ত কাজে, নাকি ভার্সিটি পাস করে দেন প্রফেশনালি ঢুকছো? না, আমি হচ্ছে যখন কি বলা যায়, আমি যখন হচ্ছে আসলে স্টুডেন্ট ছিলাম, যে স্টুডেন্ট অবস্থায় আসলে হচ্ছে আমার আমার কাছে আসলে হচ্ছে আহ, বিভিন্ন অপরচুনিটি আসছিল। কিছু কিছু অপরচুনিটি ছিল যেগুলো আসলে গ্রাজুয়েশন লাগে, বা কিছু কিছু অপরচুনিটি গ্রাজুয়েশন ছাড়া করা যায়। যেগুলো গ্রাজুয়েশন ছাড়া পসিবল আমি সেগুলো আসলে করছিলাম আর কি। লাইক ধরেন হচ্ছে বিভিন্ন সেশন নেওয়া, বা যদি আমি বলি কর্পোরেট একটা জায়গায় কাজ করতাম, একটা কোম্পানিতে, সেখানে আসলে হচ্ছে গ্রাজুয়েশন ছাড়া তারা একসেপ্ট করছিল। তো সেখানে কাজ করা হয়েছিল গ্রাজুয়েশন আগে, এটা করা হয়েছিল। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সো প্রফেশনাল জার্নিতে আমরা আবার আরো একটু পরে আসবো। সো প্রফেশনাল জার্নির আগে ভার্সিটি লাইফে আসলে তুমি সাইবার সিকিউরিটির নিয়ে মানে ধরো এই যে অ্যাক্টিভিটিসগুলো, এগুলো কিসের সাথে সংযুক্ত ছিলা? বা কোনো ধরনের প্র্যাকটিস বা কোনো ধরনের কি বলে কম্পিটিশন, সো এই জিনিসগুলো করতে কিনা? হ্যাঁ, প্রথমের দিকে যেটা হয়েছে যে 2020-এর কথাই শুরু করি, যেটা হচ্ছে প্যান্ডামিক থেকে আমি শুরু করতেছি। তো 2020-এ যে ঘটনাটা হয়েছে, যে আমি যেটা বলছিলাম, আমি যে টিমে এখন কাজ করি, ফেডারেল ব্যাংক ইনভেস্টিগেশন। তো এই টিমে আসার কিন্তু হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা স্টোরি আছে, হয়তো বা অনেকে জানে অনেকে জানে না। তো স্টোরিটা এরকম ছিল যে আসলে হচ্ছে যে একটা কোইন্সিডেন্স থাকে না, আমরা আসলে একটা ডিফারেন্ট ডিফারেন্ট টিম হয়ে পার্টিসিপেট করতেছিলাম। তো হঠাৎ করে দেখলাম কি যে একজন মানে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে আমরা একসাথে একটা কানেক্ট করছি। লাইক ধরলাম হচ্ছে আমার সাথে অরিন ছিল, তারপর হচ্ছে আতিফ ভাই ছিল, এখন হয়তো অথবা নাই। তো পরে আস্তে আস্তে হচ্ছে জুনায়েদ আসলো, তারপর হচ্ছে অতুল ভাই আসলো। তো এরকম করে আমরা আস্তে আস্তে একটা টিম হচ্ছে গঠন হয়। তো এর পরবর্তীতে আমরা আসলে হচ্ছে বিভিন্ন কম্পিটিশন করা হয়, ন্যাশনাল কম্পিটিশন বা ইন্টারন্যাশনাল কম্পিটিশন, এই কম্পিটিশন গুলো করা হয়। তো এই কম্পিটিশন গুলোতে আসলে হচ্ছে খুবই চ্যালেঞ্জ ছিল প্রথমে দিয়ে, কারণ হচ্ছে আমরা বলতে গেলে বিগিনার ছিলাম, আমরা তো কিছু পারতাম না। দেখতাম যে অনেকে ছিল যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হইতো, আমরা একটু ডিমোটিভেটেড বা মোটিভেট হইতাম, কারণ হচ্ছে আমরা নতুন কিছু লার্ন করতে পারতেছি। তো আমরা সেলফ স্টাডি করতাম, নিজেদের মধ্যে গ্রুমিং করতাম, সপ্তাহে 2 বার করে বসতাম। ওই 2020 থেকে কিছুর কথা বলতেছি। তো এরপর আস্তে আস্তে লার্ন করতে করতে বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করা হয়, দেন হচ্ছে বিভিন্ন কম্পিটিশনে ফার্স্ট সেকেন্ড থার্ড বা এখন একটা প্যাটার্ন এসে বসে আর কি। তো এভাবে আসলে কাজ করা হয়েছে আমার, বলতে গেলে বিভিন্ন কম্পিটিশনের কথা। আর বলতে গেলে এই যে জার্নিটা, যে আমরা আসলে যে হচ্ছে যেভাবে শুরু করতেছি বা আমি যেভাবে বলতেছি, জিনিসটা আসলে হচ্ছে এরকম ছিল না কখনো। কারণ হচ্ছে এই যে আমার আসলে অরিনের সাথে দেখা হওয়া বা হচ্ছে পরিচয় হয়, এটা খুবই কোইন্সিডেন্স ছিল। তো দেন আস্তে 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 আমরা আমাদের টিমটাকে বিল্ড করি, কারণ টিমের মধ্যে অনেকজন মেম্বার আছে, তাদেরকে গ্রুম করানো, দেন সবাইকে হচ্ছে মোটামুটি একটা স্টেবলাইজ ওয়েতে নিয়ে আসা, দেন সবকিছু মিলিয়ে দেন হচ্ছে আমরা আমাদের একটা টিম, প্রপার টিম যেটাকে বলা হয়, এখানে আসলে ফুল অফ মাইন্ডসেট থাকবে, ফুল অফ কম্বিনেশন থাকবে, এইগুলো একটা তৈরি করা গেছে আর কি। আচ্ছা। সো অ্যানাদার থিং আই উড লাইক টু আস্ক, যে ফেডারেল ব্যাংক ইনভেস্টিগেশন, যে এফবিআই, সো এই নামটা আসলে আসলো কিভাবে? আচ্ছা, আসলে এই নামটা আসতো না। এই নামটা আমরা আসলে যখন টিমটা তৈরি করি, আমাদের আরেকটা টিম ছিল, তো ওই টিমটা আসলে এরকম ইয়ে ছিল না। তো ওই টিমে আমরা ভাবলাম না কিছু কিছু ইন্টারেস্টিং একটা নাম দিই, যে নামটা দিলে আসলে হচ্ছে ইন্টারেস্টিং হবে। প্রথমের দিকে আমাদের মনে হতো ফেডারেল ব্যাংক ইনভেস্টিং, এটা কি নাম,
তো পরবর্তীতে এই নামটা আসলে হচ্ছে কি অরিন দিছিলাম, যদি ভুল না করি অরিন অথবা জুনায়েদ একজন হবে, মনে হয় অরিনই দিছিল। আমার আসলে খেয়াল নাই, 2020-এর দিকের কথা তো। তো জিনিসটা এরকম হয়েছে যে আমরা আসলে আমি নাম দিয়ে দিয়েছিলাম অন্য একটা, আমরা আসলে ভোট দিয়েছিলাম, আমরা কয়েকটা নাম দিছিলাম, এই নামের মধ্যে কোন নামটা খুব ইন্টারেস্টিং। দেখা গেল যে এই নামটা ইন্টারেস্টিং কেন, কারণ এটা যদি শর্ট ফর্ম বা অ্যাব্রিভিয়েশন করে এফবিআই হয়ে যায়, তো মানুষ তখন বলবে যে এফবিআই থেকে মানুষ আসতেছে, এফবিআই লোক হ্যান ত্যান, তারপর হচ্ছে আমরা খুব একটু আগ্রহ প্রকাশ করছি, আমরা তখন বলতে পারবো যে আমরা হ্যাঁ আমরা এফবিআই টিমে আছি বা এফবিআই তে আছি। তো এরপরে থেকে আমরা আসলে হচ্ছে চিন্তা করলাম না আমরা এমন একটা নাম দিই যেটা একটু হচ্ছে ইন্টারেস্টিং হবে, তখন আমরা হচ্ছে এই নামটা পিক করি। এই নামটা আসলে সাজেস্ট করছিল, আমি যতটুকু ভুল না করি তাহলে অরিনই করছিল, আমি যদি ভুল না করে থাকি, কারণ আমার খেয়াল নেই অনেক জায়গায় কথা না। আচ্ছা, ইভেন ইভেন লোগোটাও কিন্তু এফবিআই এর সাথে মিল আছে। হ্যাঁ। কিন্তু তখন ইন্টারেস্টিং। আসলে আসলে হচ্ছে আমরা একটু ইন্টারেস্টিং ওয়েতে চিন্তা করছিলাম আর কি। তবে হ্যাঁ তুমি যেটা বললা যে মানুষ আসলে এফবিআই নামে চিনবে, so এরকম আসলে কিন্তু বাংলাদেশে তোমাদেরকে ওইভাবেই চিনে যে এফবিআই এর তোমরা টিম মেম্বার। মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ নামটাম হয়েছে আর কি, বিকজ তোমাদের আসলে স্কিল তোমরা শো আপ করতে পারছো বিভিন্ন কম্পিটিশনগুলোতে, চ্যাম্পিয়ন ক্যাটাগরিতে বেশিরভাগ সময় ছিলা, এটা একটা ইস্যু। আচ্ছা, সো সিটিএফ তো রেগুলার তাহলে খেলতে আগে, তা তা জানি। সো তোমার আসলে পছন্দের ক্যাটাগরি ছিল কোনটা, বা তুমি কোন প্রবলেমগুলো আহ সলভ করতে বেশি? প্রথমের দিকে আসলে ওয়েব দিয়ে শুরু করা হয়েছিল, ওয়েবে মানে কি বলা যায় অফেন্সিভ, দেন একটু হচ্ছে আগ্রহের দিক দিয়ে যেহেতু ম্যাথমেটিক্যাল জিনিস বা হচ্ছে প্রোগ্রামিং জিনিস আমাদের কম্পিউটার আমাদের সাবজেক্টে ছিল, তো তখন আমাদের টিমে যেটা দরকার ছিল, দেখতো যে টিমে সবাই ওয়েব পারে, কেউ হচ্ছে প্রোগ্রামিং বা ম্যাথমেটিক্যাল বা হচ্ছে এই যে রিভার্স ইঞ্জিনিয়ারিং জিনিসগুলো কেউ নিয়ে কাজ করতেছিল না। তো আমি বললাম আমি যেহেতু পারি, তো আমি তাহলে একটু ট্রাই করি। মানে তখন আমি পারতাম এমন না যে আমি, আমার ডেডিকেশন ছিল এরকম ছিল। তো যেহেতু টিমের দরকার বা টিমে হচ্ছে এক্সেপশনাল কিছু ক্যাটাগরিতে ভালো করা দরকার, সেই জন্য আমার মনে হলো না, আমি হচ্ছে যেহেতু ওয়েব করতাম আগে, তো ওয়েব থেকে সরে এসে তখন আমি ম্যাথমেটিক্যাল বা প্রোগ্রামেটিক্যাল বা প্রবলেম সলভিং এর ব্যাপারগুলো থাকে, ম্যাথমেটিক্যাল যেগুলো হয় বা মানে প্রোগ্রামেটিক্যালি যে জিনিসগুলো হয় ওগুলোতে তখন ফোকাস করছিলাম। তখন আমি ক্রিপ্টোগ্রাফি ছিল, তারপর হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং ছিল, তারপরে হচ্ছে আস্তে আস্তে বাইনারি এক্সপ্লয়টেশন এগুলো নিয়ে তখন কাজ করা শুরু করি আর কি। তো এভাবে আগান হয়েছে আমার। আচ্ছা আচ্ছা, তো তোমাদের এফবিআই টিমটা কি এখনো আগের মতো রান আছে, নাকি সবাই প্রফেশনাল লাইফে ঢুকে গেছে? সবাই এখন হচ্ছে একটু প্রফেশনাল লাইফে বিজি, কিন্তু পাওয়া যায় বিভিন্ন কম্পিটিশন যদি হচ্ছে আমাদের ক্যাটাগরিতে থাকে, লাইক এখন তো সব স্টুডেন্ট অবস্থায় গেছে, আমরা তো এখন স্টুডেন্ট না। স্টুডেন্ট অবস্থায় যদি না হয়, যদি হচ্ছে প্রফেশনাল কোনো ক্যাটাগরি হয় বা কম্পিটিশন হয়, তখন আসলে হচ্ছে আমরা পার্টিসিপেট করি আর কি মাঝে মধ্যে। আচ্ছা, আর আমি কিছুদিন আগে দেখলাম যে তোমরা হচ্ছে প্রবলেম সেটার হিসেবেও কাজ করতেছো এফবিআই থেকে, বিভিন্ন হ্যাঁ, কম্পিটিশনগুলোর মেন্টর হিসেবে কাজ করতেছো। দ্যাটস গুড। কিছুদিন আগে এমআইটি থেকে সাইবার ইয়া থেকে কি বলে সাইবার ড্রিল থেকে হচ্ছে আমাদের এমআইসি তে যে একটা ইয়ে হলো, তো ওইখানে হচ্ছে আমাদেরকে প্রবলেম সেট হিসেবে বলছিল। তারপর এমআইসি ছিল, তারপর সিটিএফ বিডি থেকেও আমরা হচ্ছে ইয়ে করছিলাম, প্রবলেম সেট করছিলাম, বিভিন্ন জায়গায় করা হয় আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সো অ্যানাদার থিং হচ্ছে তোমার পছন্দের ক্যাটাগরি সাইবার সিকিউরিটি ডোমেন, যে দুইটা ডোমেইন আছে, একটা ডিফেন্সিভ সিকিউরিটি, একটা হচ্ছে অফেন্সিভ সিকিউরিটি। সো তোমার আসলে পছন্দের ডোমেনটা কোনটা? আহ সত্যি বলতে ওরকম পছন্দের জিনিসটা দুইটাই ভালো লাগে আসলে। দুইটা ভালো লাগে জিনিসটা হয়তো পার্পল টিম বা হচ্ছে পার্পলের যে জায়গাটা থাকে সেটা বলা আমার দুইটাই ভালো লাগে বলতে গেলে। যখন ডিফেন্সিভ দরকার তখন ডিফেন্সিভ মেকানিজম নিয়ে কাজ করা হচ্ছে, যখন অফেন্সিভ দরকার তখন অফেন্সিভ। একদম ডেডিকেটেডলি কোন একটা জিনিস নিয়ে কাজ করা ওইটা আসলে হয়নি কখনো। দুইটা নিয়ে আমার কাজ করা লাগতো, কাজের প্রয়োজনে হোক বা নিজের শিখার জন্য হোক। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবার আসি হচ্ছে আরেকটু ধরো প্রফেশনাল ক্যাটাগরি টাইপের। সো তুমি আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে কি কোনো ধরনের কেরিয়ার করছিলে কিনা, বা কাজ টাজ করছো কিনা প্রফেশনালি? প্রফেশনালি যদি বলতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের একাডেমিতে আসলে হচ্ছে আমাদের অনেক প্রজেক্ট নিয়ে কাজ করতে হতো। সেটা আসলে হচ্ছে আমাদের বলা হয় যে এসকিউএল বলা হতো, হ্যাঁ, সফটওয়্যার প্রজেক্ট ল্যাব বা হচ্ছে এই বলা হতো। তো আমাদের তিনটা এরকম ছিল যে এখানে আসলে বিভিন্ন প্রজেক্ট, বড় বড় প্রজেক্ট করতে হতো, যেটা হচ্ছে আসলে ইন্ডাস্ট্রিয়াল বেস বা হচ্ছে যেটা আমরা সেল করতে পারি, প্রজেক্ট গুলো সেল করতে পারি। সেখান থেকে আসলে কিছু কয়েকটা ইন্টারেস্টিং প্রজেক্ট ছিল। লাইক ফার্স্টে যখন হচ্ছে আমাদের ওপির কনসেপ্ট ইউজ করে হচ্ছে একটা প্রজেক্ট করতে হতো, ফুল জাভা, ডেডিকেটেড জাভা। তারপরে হচ্ছে আপনার মেশিন লার্নিং বেস অ্যালগরিদম আমি ইউজ করি যখন আমি হচ্ছে থার্ড সেমিস্টারে ছিলাম, আর ফোর্থ সেমিস্টারে আমি একটা থিসিস করছিলাম, মানে রিসার্চ রিসার্চ বেস একটা থিসিস, যেটা মানে রিসার্চ করা হয়েছে বলতে গেলে, এটা নিয়ে কাজ করা হয়েছে। আর পাশাপাশি টুকটাক বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করা হয়েছে। আচ্ছা,
সো এখন তোমার বর্তমান ডেজিগনেশন হচ্ছে ডেপসেক অপস ইঞ্জিনিয়ার। সো এই যে ডেপসেক অপসে যে আসলা, সো এটার আসলে ব্যাকগ্রাউন্ড জার্নিটা যদি একটু শেয়ার করো যে কেমনে আসলে আসলা, কি শুরুতেই তুমি ডেপসেক অপসে গেছো নাকি এর আগে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা সিকিউরিটি অথবা ধরো অন্য কোনো লাইন? সো এটা একটু যদি শেয়ার করো। মজার ব্যাপার হচ্ছে আমি সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করলে আমার কিন্তু ভালো লাগা জায়গাটাকে সফটওয়্যার বেস ছিল, হ্যাঁ। তো অনেকে অবশ্য দেখা যায় যে একটা ভুল একটা ভ্রান্ত ধারণা থাকে যে আসলে যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে তারা শুধু সাইবার সিকিউরিটি ডোমেইন নিয়ে কাজ করে, বা হচ্ছে তারা শুধু সাইবার সিকিউরিটি এরিয়া নিয়ে কাজ করে। এটা কিন্তু আসলে কিছু নেই, কারণ যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে তাদের কিন্তু নলেজ নিয়ে বেশি ভাস্ট হয়, কারণ তাদের অনেক কিছু নিয়ে জানতে হয়। তাদের ওয়েব টেকনোলজি নিয়ে জানতে হয়, তাদের হচ্ছে টেস্টিং টেকনোলজি নিয়ে জানতে হয়, তাদের ডেভেলপ মানে যেটা আমরা কি বলা যায় ডেভঅপস বলতেছি বা হচ্ছে ডিপ্লয়মেন্ট বলতেছি, এগুলো নিয়ে জানতে হয়। টুকটাক সবকিছু নিয়ে তারা বিভিন্ন জার্নিটা আসলে পার করে। তো যেহেতু হচ্ছে আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বেস ছিল, তো আমি যেটা করছিলাম আমার প্রথমে যখন হচ্ছে আমি ফার্স্ট যেই কাজটা করছিলাম একটা বলা যায় ফ্রিল্যান্সিং কাজ ছিল। আমাকে একটা বড় ভাই উনি হচ্ছে আমাকে বলছিল যে একটা ওয়েবসাইট বানিয়ে দিতে হবে। তো তখন থেকে আসলে হচ্ছে মোটামুটি আমার তৈরি হয় বলতে গেলে যে সফটওয়্যার বেস যে জার্নিটা। তখন হচ্ছে আমি প্রথমের দিকে হচ্ছে একটা সফটওয়্যার ডেভেলপ করছিলাম নোড জেএস দিয়ে। তো সিঙ্গেল একটা নোড জেএস থাকবে, ব্যাক এন্ডে হচ্ছে পাইথন, তো ওইটা দিয়ে হচ্ছে ডেভেলপ করা হয়েছিল। এর পরবর্তীতে আমি যেটা করছি দেন আস্তে আস্তে হচ্ছে সিকিউরিটি ছিল। তো আমি একটা অপরচুনিটি পাইছি সাইবার সিকিউরিটির উপর, তো সেই সাইবার সিকিউরিটির উপর ঠিক করি তখন হচ্ছে আমি একটা কোম্পানিতে জয়েন হই। তো সেই কোম্পানিতে একটা ডেডিকেটেড সাইট ছিল, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে হচ্ছে কাজ করার একটা এক্সপিরিয়েন্স তৈরি হয় তখন। প্রায় 6 মাসের মতো সেই কোম্পানিতে ছিলাম। তো সাইবার সিকিউরিটি সেখানে শুধু সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছি, রাইট? এরকমও না, এখানে আমি কমপ্লায়েন্স নিয়েও কাজ করা হয়েছিল। সেই কোম্পানিতে আমার হচ্ছে পিসিআই নিয়ে কাজ করা হয়েছিল, পুরোটা আমি পাই নাই, পরে হচ্ছে আমার আরেকজনকে আমি হ্যান্ড ওভার করে এসে করছিলাম, কারণ আমি তখন হচ্ছে নতুন আরেকটা কোম্পানি যেটা হচ্ছে এই যে ক্যান্টালুপ ডেপসেকপসে, তখন এখানে একটা ভালো একটা অপরচুনিটি পাই, তো সেখানে আসলে জয়েন করি। তো এইভাবে আসলে হচ্ছে আমার জার্নিটা মানে ফেজটা পার হয় বলতে গেলে। আচ্ছা। সো এখন আসলে তোমার ডে টু ডে লাইফে অ্যাজ এ ডেপসেক অপস ইঞ্জিনিয়ার আসলে কি কি রেসপন্সিবিলিটি অ্যান্ড কি কি কাজ করা লাগে? আচ্ছা, আহ ডেপসেকপস ইঞ্জিনিয়ার একটা হচ্ছে, আমরা সবাই একটা জিনিস চিন্তা করি যে যখন আমরা ডেপসেকপস ইঞ্জিনিয়ার চিন্তা করি তারা শুধু সবার মাথায় একটা জিনিস আসে, আমরা খালি ডেপ্লয়মেন্ট দিই, রাইট? সবার মাথায় একটা আসে আমি খালি ডেপ্লয়মেন্ট দিব, ডেভেলপার কোড করবে, কি হচ্ছে টেস্ট করবে, প্রোডাক্ট ম্যানেজার প্রোডাক্টটা প্রপারলি ইনিশিয়ালাইজ হচ্ছে কিনা, প্রপারলি মেনটেন হচ্ছে কিনা, মানে ফিচার গুলো প্রপারলি আছে কিনা এগুলো দেখবে। ডেভঅপস ইঞ্জিনিয়ার শুধু হচ্ছে ডেপ্লয়মেন্ট দিবে। তো সবার মাথায় একটা চিন্তা থাকে, কিন্তু আসলে প্রকৃত অর্থে কাজটা কিন্তু এরকম না। আমরা অলওয়েজ হচ্ছে একটা মানে এসডিএলসি হচ্ছে যে পেজটা থাকে, বা এসএসডিএলসি যেটাকে আসলে সিকিউর সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বলি। আমরা মূলত হচ্ছে ওই লাইফ সাইকেলটা ফলো করে কাজ করি। লাইক প্রত্যেকটা ফেজে, ডেভেলপমেন্ট ফেজে সিকিউরিটি টেস্টিং হবে, যখন আমরা হচ্ছে প্রোডাক্ট ইনিশিয়ালাইজ করতেছে, প্রোডাক্টের প্ল্যান করতেছি, তখন সিকিউরিটি কিভাবে মেনটেন করা যায়, সিকিউরিটি কিভাবে ইনশিওর করা যায়, সেটা নিয়ে কাজ করতেছি। তারপর কিভাবে যখন টেস্ট করতেছে তখন আসলে কি কি চ্যালেঞ্জ ফেস করতেছে কিভাবে, বা তখন আমরা কোনো ইম্পর্টেন্ট বা রোল কোনো প্লে করতে পারি কিনা সেই জিনিসটা দেখতেছি। তারপর হচ্ছে ডেভঅপস এর ক্ষেত্রে এটা খুবই ভাইটাল একটা রোল, ডেভঅপস ডিপ্লয়মেন্ট বা হচ্ছে প্রোডাকশনে যাওয়াটা কিন্তু একটা মেজর একটা চ্যালেঞ্জ। কেন অনেক কিছু মাথায় রাখতে হয়, কারণ হচ্ছে এটা কিন্তু সবাই দেখতেছে, এখানে সিকিউরিটি একটা রিস্ক থাকে, রিস্ক ফ্যাক্টর থাকে, এগুলো করে মিটিগেট করা যায় বা মিনিমাইজ করা যায়, এই জিনিসগুলো নিয়ে কাজ করা হয়। তো এইখানে দেখতে গেলে আমরা এই পুরো ওভারঅল ফুল ফেজটা নিয়ে আসলে আমরা আমাদের কাজ করতে হয় কি ডেভসেকপসে। আর পাশাপাশি কোড রিভিউ আছে, যেটা আসলে হচ্ছে বিভিন্ন সিকিউরিটি থ্রেট মডেলিং করে বা এটা নিয়ে। আচ্ছা। সো তুমি যদি আরেকটু সহজ করে তোমার ধরো, যারা অনেকে আছে এই সম্পর্কে ধরো ভালো করে আইডিয়া নাই, কারণ এই ডেপসেকপস বা ডেভঅপস এগুলো কিন্তু মোটামুটি একটু সিনিয়র লেভেলের, বা ধরো নর্মালি যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করে তারা কিন্তু কোড নিয়ে ব্যস্ত থাকে। সো ডেভেলপমেন্ট নিয়ে তাদের হচ্ছে অত মাথা ব্যথা নাই। আবার ডেভেলপমেন্ট যারা করে তাদের হচ্ছে ওই নিয়েই মাথা ব্যথা, কোড কোড কেমনে করে এটা নিয়ে আইডিয়া নাই। সো তুমি আসলে তোমার যেই যে রোলটা, সো এটা আসলে যদি একটা ওয়ার্ক ফ্লোটা, যে শুরুটা এইভাবে হয়, তারপরে কি হয়, অ্যান্ড দেন ফাইনাল কোন স্টেটে গিয়ে কি হয়, so এই ফ্লোটা যদি একটু সহজে শেয়ার করতে চাও বা পারো, তাহলে হচ্ছে আই হোপ অডিয়েন্সের একটু কাজে দেবে আর কি। আচ্ছা, আহ আচ্ছা, ডেভসেকপ সম্পর্কে হয়তো বা হালকা পাতলা আইডিয়া আছে সবার, এতটুকু হয়তো গুগল সবাই করতে পারবে যে ডেভসেকপ হচ্ছে মানে ডিপ্লয়মেন্ট, দেন হচ্ছে সিকিউরিটি, দেন হচ্ছে অপারেশন। ঠিক আছে, এক একজন এক এক ভাবে বলে। তো এইখানের মধ্যে আমরা যে ফার্স্টে যে পেজের কথা বললাম যে এসএসডিএলসি বা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, বা সফটওয়্যার ডেভেলপমেন্ট শুধু লাইফ সাইকেল, সিকিউরিটি পেজটা যদি আমরা বাদ দিই, তো ডেভসেকপস এর পার্ট হচ্ছে আমরা লেফট শিফট সিকিউরিটি এবং রাইট শিফট সিকিউরিটি দুটো জিনিস নিয়ে কাজ করবো। এখন মাথায় আসে যে আসলে লেফট শিফট সিকিউরিটি কি আর রাইট শিফট কি। তো লেফট শিফট হচ্ছে যে জিনিসটা আমরা একটা সিস্টেম ডিজাইন করা বা সফটওয়্যার তৈরি করা বা ডিপ্লয় করার আগে চেক করে দেখি, অর্থাৎ আমাদের প্রি রিকুইজিট বা আমরা আগে যেটা করতেছি।
আর আরেকটা জিনিস হচ্ছে পোস্ট বা হচ্ছে লেফট শিফট, একটা হচ্ছে রাইট শিফট মানে সিকিউরিটি। তো রাইট শিফট যেটা কাজ করতেছে সেটা হচ্ছে আমরা একটা সিস্টেমটা কোড করে ফেলছি, এটা হচ্ছে আমরা রান করে ফেলছি, রান করার পর সেই জিনিসটা আমরা তখন সিকিউরিটি চেক করতেছি। তো আমাদের এই দুইটা ফেজ নিয়ে কাজ করতে হয়। তো যেটা আমি লেফট শিফটের কথা বলছি, সেখানে আমরা যেটা করি, আমরা হচ্ছে যখন একটা ডেভেলপার, আমি ডেভেলপমেন্ট থেকে আমি বলতেছি কারণ হচ্ছে আমাদের বেশিরভাগ ডেভেলপমেন্ট থেকে শুরু হয়, কিন্তু একদম যদি আমি বলি একদম অ্যাকচুয়াল হচ্ছে যে সিকিউরিটি কনসেপ্টটা, এটা আসলে বাংলাদেশ না বাইরের অন্যান্য দেশে গেলেও দেখবেন যে আসলে এই জায়গা থেকে ল্যাকিং হচ্ছে। ডেভেলপাররা আসলে হচ্ছে ডেভেলপার না মানে সবাই একটুখানি কেন জানি সিকিউরিটি নিয়ে একটু মানে অনাগ্রহ বা একটু অনীহা প্রকাশ করে। কিন্তু দিন শেষে যখন দেখা যায় তারা কোনো একটা ইনফ্রাস্ট্রাকচার হ্যাম্পার হচ্ছে বা সিকিউরিটি রিস্ক ফ্যাক্টর পাচ্ছে, তখন কিন্তু তারা সিকিউরিটি কনসার্ন হচ্ছে। তো যেটা বললাম যে ডেভসেকপসে আপনার হচ্ছে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের যে ব্যাপারটা, যে লেট শিফটের সময় আমরা যেটা করতেছি মানে আমাদের যে রোলটা থাকে সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আমরা সেখানে যে ডেভেলপার কোড করি সেখানে স্ট্যাটিক অ্যানালাইসিস করি, বা এটাকে একটু সুন্দরভাবে স্টাফ বলা যায়, ঠিক আছে, মানে স্ট্যাটিক অ্যাপ্লিকেশন হচ্ছে সিকিউরিটি টেস্টিং। তো সেখানে আমরা বিভিন্ন টুলস ইমপ্লিমেন্ট করি যেটা আমরা হচ্ছে গিটঅপস অপারেশনের মাধ্যমে করি। গিটঅপস কি মানে হচ্ছে গিটহাবের পাশাপাশি অপারেশন, যেখানে আসলে ডেভেলপার যদি এটা গিটে পুশ করে বা গিটহাবে পুশ করে বা গিট ল্যাবে পুশ করে বা অন্যান্য কোনো হচ্ছে সিআরএম যে মডেল গুলো থাকে যেখানে আসলে আহ, যেখানে আসলে হচ্ছে কমান্ড পুশ করে বা হচ্ছে বিভিন্ন ম্যানেজমেন্টের যে ব্যাপারগুলো থাকে করে সেখানে যদি কাজ করে, সেখানে আমরা হচ্ছে স্ট্যাটিক অ্যানালাইসিস করে বিভিন্ন টুলস এর মাধ্যমে করে এক একজন এক ভাবে করতে পারে। এটা হতে পারে সোনার কিউ হতে পারে, তারপর হচ্ছে কোড কিউ হতে, কোড কিউ হচ্ছে গিটহাবের হচ্ছে ডিফল্ট হচ্ছে টুলস, তারপর হচ্ছে ভেরাকোড হতে পারে বা অন্যান্য আদার্স কোড হতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে কাজটা করে ফেলে এটা হচ্ছে স্ট্যাটিক বা লেট শিফট সিকিউরিটির ক্ষেত্রে আমরা হচ্ছে একটা কোড ডেভেলপার গিটহাব বা হচ্ছে অন্যান্য জায়গায় পুশ করার সময় তারা হচ্ছে একটা স্ক্যান করতেছে। স্ক্যানের পাশাপাশি আমরা সেখানে আবার দেখতেছি যে এখানে কোনো ইম্পর্টেন্ট কোনো প্যারামিটার আছে কিনা, যে প্যারামিটারের জন্য রিস্ক ফ্যাক্টরটা তৈরি হতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে একটা জিনিস। যদি কোনো প্যারামিটারে আমরা কোনো রিস্ক ফ্যাক্টর পাই বা কোনো ইস্যুস পাই, তখন হচ্ছে আমরা টিকেট একটা অ্যাসাইন করি ডেভেলপারদেরকে যে ভাইয়া আপনাদের এখানে ইস্যুস আছে, আপনি একটু চেক করেন। এই জিনিসটা ইনশিওর করলে দেন হয়তো হচ্ছে পরবর্তীতে যখন ডিপ্লয়মেন্ট দেওয়া হবে বা ইউএটি স্টেজিং বা প্রোডাকশনের করা হবে, যাতে হচ্ছে ইজি হয়। বিশেষ করে এই জিনিসটা কেন করা হয়, যাতে হচ্ছে আমাদের ডেইলি লাইফটা ইজি হয়ে যায়। হ্যাঁ, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় ডেভেলপারের কাছে শুধু কোড করা না, ডেভেলপারের আরেকটা কাজ হচ্ছে সেখানে কিন্তু টেস্ট করা। এই অনেক ডেভেলপার যে কাজটা করে এখানে একটা ভুল কাজ করে ডেভেলপার। ডেভেলপার কখনো হচ্ছে ডেভেলপ কোন একটা কোডকে ডেভেলপ করার পর সেটা কখনো টেস্ট করে দেখেন। কারণ টেস্ট করে দেখেন, কারণ তার কথা আমি কেন টেস্ট করে দেখবো, ইটস নট মাই পার্ট বা নট মাই জব। তো তারা কি করে, তারা কিউএর উপর একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যায়। কারণ কিউএ কি করে, কিউএ তো টেস্ট করতেছে, কারণ কিউএ তো হচ্ছে ডেভেলপার, কেউ তার কোড করে না, সে কিভাবে জানবে যে কোন ফাংশনটি কিভাবে কাজ করতেছে। তো আমরা যদি হচ্ছে আমরা একটা প্যাটার্ন ফলো করতে পারি যেখানে আসলে হচ্ছে ডেভেলপার প্রপারলি একটা সিকিউরিটি ফ্যাক্টর মানে ডেভেলপার সাইড থেকে বা ডেভেলপার ইন থেকে হচ্ছে নিজেরা ইনশিওর হতে পারে, তাহলে দেখা যাবে যে কিউর ইন থেকে কমে যাচ্ছে, কিউদের প্রেশার কমে যাচ্ছে, মানে অন্তত সিকিউরিটি ফ্যাক্টর গুলো কমে যাচ্ছে। আবার পাশাপাশি যারা হচ্ছে যে ডেভঅপস নিয়ে কাজ করতেছে বা ডেভসেকঅপস নিয়ে কাজ করছে বা মনিটরিং বা ডিপ্লয়মেন্টের জন্য কাজ করছে, তাদের জন্য কিন্তু রেজিস্ট্রেশন ইজি হয়ে যায় হ্যান্ডেল করা। তো দেখা যায় যে এই কাজগুলো হয় না। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজ করবো, আমরা ওই প্রথম থেকে কাজটা দেখা শুরু করি। তো লেফট শিফটের কথা বললাম। এখন রাইট শিফটের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা যখন কোডটা ডিপ্লয়মেন্ট করে দিচ্ছি বা প্রোডাকশনে আমরা যখন হচ্ছে লঞ্চ করে ফেলি, তখন আমাদের কাছে তখন আমরা হচ্ছে পেন টেস্টিং করি। তখন আমরা ইন্টারনাল পেন টেস্টিং করি, এক্সটার্নাল পেন টেস্টিং করি। তারপর পাশাপাশি হচ্ছে আমরা নিজেদের মতো করে ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন করি বা প্রপার একটা পাইপলাইন তৈরি করি, যাতে পাইপলাইনটা প্রপার কিনা, এই পাইপলাইনটার মাধ্যমে কোনো রিস্ক ফ্যাক্টর আসতে পারে কিনা বা কোনো ইস্যু হইতে পারে কিনা। তারপরে শুধু যে হচ্ছে আমরা পাইপলাইন তৈরি করতেছি তাও না, আমরা একটা আর্কিটেকচার ডিজাইন করতেছি যেখানে আসলে হচ্ছে আমরা টিউনিং মানে পেপারকে টিউন করা হয় আমাদের সিস্টেমটাকে, যে আসলে হচ্ছে আমাদের ডেটাবেস সাইজ কেমন হবে, আমরা যখন প্রোডাকশন আসতেছি যে এই প্রোডাকশন ডেটাবেসটাকে আমাদের যদি ওভারলোড হয়ে যায় কিনা, আমাদের ইন্টারনাল সার্ভার বা এক্সটার্নাল সার্ভারে কিভাবে আমরা এটাকে মানে ক্যাশিং সাইজটা কিভাবে করতে পারি, যে ক্যাশিং এর কোনো ব্যাপার আছে কিনা। কারণ আমি যদি একটা ডেটাবেসের মধ্যে শুধু হচ্ছে মানে একটা সিস্টেমকে বারবার হচ্ছে লগ ইন করার ট্রাই করি, সেটা যদি আমি মেইন ডেটাবেসে হিট করে বারবার, তখন দেখা যাবে সার্ভারটা স্লো হয়ে যাবে। তখন দেখা যাবে যে হচ্ছে আমাদের নর্মাল যে ইউজার আছে, কাস্টমার আছে, তার প্রপারলি ইফিসিয়েন্ট ওয়েতে আমাদের প্রোডাক্ট ইউজ করতে পারবে না। তখন আমরা একটা ক্যাশিং ইউজ করতেছি, গ্যাসের ক্যাশিং চলে ক্যাশ সার্ভার থেকে সে বানানোর ট্রাই করবেন। এই যে ক্যাশিং ইউজ করতেছে, এই ক্যাশিং এর মধ্যে কোনো ইস্যুস আছে কিনা বা এটা প্রপারলি ইউজ হচ্ছে কিনা, ইউটিলাইজ হচ্ছে কিনা, এই জিনিসগুলো তখন আমাদের দেখতে হয়। মূলত আমাদের প্রায়োরিটাইজেশন বা হচ্ছে স্কেলিং এর যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে আমাদের হ্যান্ডেল করতে হয় সেক্ষেত্রে। তো আমাদের ডেইলি লাইফ আসলে এভাবেই যায়, আমরা ডেইলি আসলে প্রত্যেকটা জিনিসের সিনারি ওইভাবেই কাজ করতে হয়। সো একটা লং ডে আসলে পুরা বিজি কাজের মধ্যে থাকা লাগে। সো অ্যানাদার থিং আই উড লাইক টু আস্ক দ্যাট ইজ, তুমি যে ওয়ার্ক ফ্লোটা বললা যে একটা পুরা ডে, সো এই পুরা ডেতে আসলে বা পুরা ওয়ার্ক ফ্লোতে
ধরো ডেপসেকপস এর কি কি টেকনোলজিস বা টুলস গুলো তোমরা নরমালি ইউজ করো? যদি মানে কোনো কনফিডেন্সিয়ালিটি মেনটেন করা না লাগে ইউ ক্যান শেয়ার। যদি থাকে তাইলে হয়তো বাইরে বাইরে বলতে পারো, উপরে উপরে। ঠিক আছে? না, কনফিডেন্সিয়াল কোনো টুলস ইউজ করে না, কিন্তু ডেভঅপস যে টেকনোলজি গুলো ইউজ করে, লাইক হচ্ছে টেরাফর্ম বা হচ্ছে এডাব্লিউএস সার্ভার হোক, বা নিজেদের যদি ইন্টারনাল কোনো সিস্টেম হয় সেগুলো ম্যানেজ করা, তারপর হচ্ছে স্কেলিং এর জন্য যদি কেউ কুবারনেটস ইউজ করে কুবারনেটস, বা হচ্ছে অন্যান্য স্কেলিং টেকনোলজি যদি ইউজ করে, তারপরে হচ্ছে লাইক হচ্ছে মনিটরিং এর জন্য গ্রাফানা হতে পারে, তারপর লোকি হতে পারে, বা হচ্ছে অনেকে প্রমিথিয়াস ইউজ করে। তো এই জিনিসগুলো হতে পারে। বা সিকিউরিটি টেস্টিং এর জন্য অনেকে হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সোনার ক্লাউড ইউজ করে। সোনার ক্লাউড আসলে সিকিউরিটি টেস্টিংটাতে বেশি ইম্প্যাক্টফুল হয় না। তো অনেকে ইউজ করে, সোনার ক্লাউড ইউজ করে। কারণ হচ্ছে সোনার ক্লাউডটা মূলত হচ্ছে আমরা যে ডিজাইন প্যাটার্ন ফলো করে কাজ করে, তো তারা আসলে কোডের লজিকটা থেকে, কোডের ফ্লো থেকে মূলত কোডের প্যাটার্নটাকে তারা হচ্ছে মানে তারা যে মানে ইন্টারনেট যে স্ট্রাকচারটা দেওয়া আছে, যে প্যাটার্নটা দেওয়া আছে সোনার ক্লাউডের ভিতর, তারা আসলে হচ্ছে বিভিন্ন কোডের লজিকটা ইমপ্লিমেন্ট করার ট্রাই করে, লাইক সেখানে ডিজাইন প্যাটার্ন প্রপারলি ফলো হচ্ছে কিনা, প্রপারলি হচ্ছে রিফ্যাক্টরিং হয়েছে কিনা, যদি না হয় সেই জিনিসগুলো শাফলিং করে দেয়। তো সোনার ক্লাউডটা তো ইফেক্টিভ হয় না, কিন্তু অনেকে ইউজ করে। তো পাশাপাশি হচ্ছে অনেকে ট্রিম ইউজ করে, লাইক হচ্ছে আবার কেউ হচ্ছে সিনেক ইউজ করে, সেগুলো ইউজ করতে পারে। আবার ক্লাউডের মধ্যে হচ্ছে এজিওর, তারপর হচ্ছে এডাব্লিউএস, তারপর হচ্ছে অনেকে আবার হচ্ছে পাইপলাইন বা হচ্ছে অটোমেশন বা ক্রন জবের জন্য জেনকিন্স ইউজ করে। তো ডেইলি লাইফে অ্যাজ ইউজুয়াল একটা কোম্পানিতে যারা কাজ করে সবগুলো কিন্তু এই কোম্পানি, সব কোম্পানি এই সেম টেকনোলজি গুলো নিয়ে কাজ করে। তো এখানে আসলে হচ্ছে কনফিডেন্সিয়াল কিছু নেই, এটা আসলে হচ্ছে ইমপ্লিমেন্টেশনের উপর অনেক কিছু নির্ভর করে। হাউ দে আর জাস্ট ডুইং দ্য ইমপ্লিমেন্টেশন ইন দেয়ার ওন ইনফ্রাস্ট্রাকচার। তো এখানে আসলে এইভাবে কাজ হচ্ছে জিনিসগুলোতে। তো এই আর কি। আচ্ছা। তো এখানে ধরো টেকনোলজিস বা ধরো টুলসগুলো তো সেপারেট, এবং সেপারেট কোম্পানি, সেপারেট ভেন্ডর, সো তাদের ফাংশনালিটিসগুলো ডিফারেন্ট। সো তোমরা তো আসলে ম্যানুয়ালি কোনো কাজ আমার মনে হয় না করো। সো এখানে অটোমেশনের একটা ব্যাপার আছে। সো এই অটোমেশনগুলো আসলে কেমনে করা হয়, যে একটা টুলের সাথে আরেকটা ইন্টিগ্রেশন করে, অথবা হচ্ছে বাইরে থেকে আসলে অটোমেশন করা হয়, এটা কীভাবে করে? অটোমেশনের যে ব্যাপারটা, এখানে আসলে একটা কথা আছে। অটোমেশনের ব্যাপারটা হচ্ছে কি অনেকভাবে করা যায়। এখন কথা হচ্ছে আপনি অটোমেশনটা কিভাবে করবেন। অটোমেশনটা হচ্ছে আপনি কি ফুল পাইপলাইনটা ফুল অটোমেট করবেন, নাকি আপনি স্পেসিফিক কোনো পাইপলাইন থাকবে যে পাইপলাইনটাতে হচ্ছে পাইপলাইন বলা যায় বা ওয়ার্কফ্লো বলা যায়, যে ওয়ার্কফ্লোতে আপনি অটোমেশন করবেন। লাইক এক্সাম্পল হিসাবে, মানে এটা একটা এক্সাম্পল, এটা যে সব জায়গায় ফলো করে তা না। যেমন হচ্ছে একজন ডেভেলপার, সে কোড করছে, কোড করার পর এখন আমাদের কি করতে হবে, এটা হচ্ছে স্টেজিং সার্ভার হোক, কিউইটি তে হোক, বা অনেকে এটা আলফা বলে, বেটা সার্ভার বলে, মানে এক একজন এক এক ভাবে এসব প্রকাশ করে। এটা ডিফারেন্ট ডিফারেন্ট অর্গানাইজেশন ডিফারেন্ট ভাবে কাজ করে। সাপোজ কেউ হচ্ছে আলফা সার্ভার হোক বা বেটা সার্ভারে তারা ডিপ্লয় করবে। হ্যাঁ, এখন দেখা যায় যে ডেভেলপাররা 2 দিন পর পর নতুন নতুন ফিচার আসছে, 2 দিন পর পর নতুন নতুন টেকনোলজি ইউজ করতে হচ্ছে, 2 দিন পর নতুন নতুন জিনিস ইউজ করতে হচ্ছে। এখন যারা হচ্ছে ডেভঅপস ইঞ্জিনিয়ার আছে বা ডেভসেকঅপস নিয়ে যারা কাজ করতেছে, তারা যে সেম কাজটা রিপিটেডলি করে, একই কাজ সে 100 বারই করতেছে, নিজের কাছে একটা অনীহা আসবে। তো এই যে রিপিটেটিভ কাজটা, লাইক কি কিসের রিপিটেটিভ কাজ, লাইক হচ্ছে ধরে নিলাম যে ডেভেলপার নতুন একটা 4% একটা ফিচার আছে, এটা হচ্ছে আমার এখন স্টেজিং সার্ভার হোক বা হচ্ছে আলফা সার্ভার হোক, বেটা সার্ভার হোক বা ইউটি সার্ভার হোক, সেখানে হোস্ট করতে হবে। এখন এই জিনিসটা যদি অটোমেট করা থাকে, লাইক যদি এরকম ভাবে আমরা কোনো কন্ডিশন বা কোনো একটা টেকনোলজি বা কোনো একটা ওয়ার্ক বা কোনো একটা পাইপলাইন যদি তৈরি করি, যেখানে যদি লেখা থাকে যে ডেভেলপার যখন হচ্ছে গিটহাবে মেইন ব্রাঞ্চ হোক, স্টেজিং ব্রাঞ্চ হোক, ইউটি ব্রাঞ্চ হোক, যখন পুশ করবে, সাথে সাথে সেটা ট্রিগার করবে হচ্ছে আমাদের অন্য একটা সার্ভারে, যে সার্ভারটাতে আসলে হোস্ট হয়। হ্যাঁ, সেই হোস্ট হয়, সেটা হচ্ছে আমাদেরকে দেখাবে। এরকম ছোট ছোট জিনিসগুলো যদি আমরা ওয়ার্ক ফ্লোর মাধ্যমে বা অটোমেশনের মাধ্যমে করতে পারি, তাহলে আমাদের ডেইলি লাইফ অনেক ইজি হয়ে যায়। ঠিক আছে। তো মূলত হচ্ছে এই কাজগুলো কিন্তু খুবই ইফেক্টিভ হয়, দেখতে গেলে খুবই ইজি হলেও খুবই ইফেক্টিভ হয়। কারণ দেখা যায় আমাদের যারা ডেভঅপস নিয়ে কাজ করতে বা কোন ডিপ্লয়মেন্ট বা হচ্ছে মনিটরিং নিয়ে কাজ করতেছে বা সিকিউরিটি নিয়ে কাজ করতেছে, তাদের এই কাজের পাশাপাশি কিন্তু অনেক এক্সট্রা অনেক কাজ থাকে, খুবই ইম্পর্টেন্ট কাজ থাকে, কিন্তু আমাদের ডিপ্লয়মেন্টের জন্য দেখা যায় এই কাজগুলো হ্যাম্পার হচ্ছে। তখন তারা যদি এটাকে অটোমেট করতে পারে জিনিসগুলোকে প্রপারলি, দেখা যাবে খুব ইজি হয়ে যায়। ঠিক আছে, এই আর কি। আচ্ছা। আচ্ছা, এবারে আসলাম যে ধরো অটোমেশন। সো অটোমেশন জানতে হলে তো আবার ধরো প্রোগ্রামিং জানা লাগে। সো এটার জন্য আসলে কোন প্রোগ্রামিংটা তোমরা বেশি ইউজ করো? আহ অটোমেশনের জন্য আসলে এটা একটা পার্সপেক্টিভ অনুযায়ী ভ্যারি করে। আচ্ছা। লাইক এটা আসলে আপনার দেখতে হবে আসলে কোথায় অটোমেশনটা করতেছেন। ঠিক আছে। সাপোজ এক্সাম্পল হিসাবে আপনি যদি টেরাফর্ম ইউজ করেন, টেরাফর্মের নিজস্ব একটা হচ্ছে কোড ল্যাঙ্গুয়েজ থাকে। হ্যাঁ, নিজস্ব একটা কোড থাকে, আপনি যদি সেটা শিখেন, তারপরে সেখানে আপনি সেটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। টেরাফর্মের নিজস্ব একটা কোডের প্যাটার্ন থাকে। তারপর ধরুন কুবারনেটস ডিফারেন্ট একটা ল্যাঙ্গুয়েজ থাকে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ বলা যাবে ডিফারেন্ট একটা জেসন আকারে হচ্ছে তারা এটা ইমপ্লিমেন্ট করে, যে আসলে কিভাবে কোন পলিসি দিতে হবে, এই ম্যানিফেস্ট ফাইল আমাদের কিভাবে ইন্টিগ্রেট করতে হবে, এগুলো থাকে।
তারপর আপনি যদি হচ্ছে জেনকিন্স আসলে ক্রন জবের মতো কাজ করে, মানে একটা সিকোয়েন্সিয়াল ওয়াইজ কাজ করে। তো আপনি যদি ওটা ওইখানে তেমন একটা কিছু না। আপনার জানতে হবে কোন টেকনোলজিটা কিভাবে ইউজ করতে হয়। এখানে আসলে স্পেসিফিক কোন একটা ল্যাঙ্গুয়েজ আপনার শিখতে হবে বা আপনার পারতে হবে এরকম কিছু না। কিন্তু প্রাথমিক পর্যায়ে যেহেতু হচ্ছে সবই হচ্ছে অটোমেটেড, আপনি ব্যাশ স্ক্রিপ্টিং শিখতে পারেন। ব্যাশটা হচ্ছে সব জায়গায় অনেক ইজিলি হচ্ছে ইউজ করা যায়। আবার দেখা যায় যে অনেক অনেক সার্ভারে কিন্তু এটা ইউজ হয় না। কারণ হচ্ছে আপনি যদি হচ্ছে লিনাক্স সার্ভার ছাড়া অন্য কোনো সার্ভার ইউজ করেন, দেখা যাবে ওইখানে ব্যাশ নাও সাপোর্ট করতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটু চ্যালেঞ্জ ফেস করতে, তখন ওইখানে যেগুলো সাপোর্ট করে সেগুলো আপনার লার্ন করতে হবে। তো এইভাবে শিখতে হয়। এখানে আসলে লার্নিং এর স্কোপটা অনেক। এখানে আসলে এরকম স্পেসিফিক বা ডেডিকেটলি বলা যাবে না যে আসলে আমার এইটাই শিখতে হবে বা আমার এটাই জানতে হবে, এরকম কিছু না। এখানে লার্নিং এর স্কোপ থাকবে, আপনার শিখার প্রতি আগ্রহ যদি থাকে আপনি খুব ইজিলি এখানে সার্ভাইভ করে ফেলতে পারবেন। গট ইট। এই আর কি। মিনস হচ্ছে পুরোটাই হচ্ছে ডায়নামিক একটা এনভায়রনমেন্ট, ডায়নামিক ওয়ার্ক স্পেস, বা ধরো ডায়নামিক আসলে শিফটে নলেজ গ্যাদার করা লাগে রেগুলার বেসিসে। Right. গট ইট। আচ্ছা, সো আমরা হচ্ছে আবার আগে একটু ফিরে আসি, ধরো সাইবার সিকিউরিটির লাইনে। তো এর মধ্যে হচ্ছে তোমার প্রফেশনাল জার্নি একটু হালকা জানলাম। সো এরপরে আমরা হচ্ছে সাইবার সিকিউরিটিতে প্রফেশনাল জার্নিতে আবার আসবো। বাট এর আগে হচ্ছে এখন আহ, তোমরা তো অনেক কম্পিটিশন করতা, অনেক হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছো অনেক জায়গায়, ধরো সেকেন্ড বা থার্ড ফোর্থ হয়েছো। তো এরকম কোনো ইন্টারেস্টিং স্টোরি আছে কি না তোমার শেয়ার করার মতো, যেটা তোমার এখনো মেমোরিতে আছে, কোনো কম্পিটিশনের আচ্ছা, বা কোনো ইন্টারেস্টিং স্টোরি? স্টোরি 2020-এর যেহেতু শুরু করছে, আবার 2020-এর দিকে আমি যাই। 2020-এ হচ্ছে আমাদের সাইবার ড্রিল ছিল। হ্যাঁ, আমি আমার লাইফে ফার্স্ট সিকিউরিটি নামে পৃথিবীতে কোনো কন্টেস্ট এক্সিস্ট করে সে আমি জানতে পারছিলাম হচ্ছে সাইবার ড্রিল বা টিটিএফ এর মাধ্যমে। টিটিএফ জিনিসটা কি তখন আমি জানতাম না। আমি জানতাম প্রোগ্রামিং কম্পিটিশন আছে, সিপি আছে, কোড কোর্স আছে যেখানে আসলে প্রোগ্রামিং প্র্যাকটিস করা হয়। আমি ওগুলো জানতাম কারণ একাডেমিতে এগুলো আমরা করতাম। কিন্তু কখন আসলে জানতাম না যে সাইবার সিকিউরিটির জন্য কোনো কম্পিটিশন হয় যেখানে আসলে মানুষ ডেডিকেটলি কম্পিটিশন করে। 2020-এর কম্পিটিশনে আমাদের র্যাঙ্ক হচ্ছে টপ 20-র মধ্যে ছিল। হ্যাঁ, তো থাকার পর আমার মধ্যে একটা জিদ তৈরি হয় যে আসলে হচ্ছে আমরা এমন একটা টিম তৈরি করবো, মানে আমি এমন একটা টিম তৈরি করবো যে টিম আসলে হচ্ছে চ্যাম্পিয়ন হবে। তো আমরা যেটা করছিলাম 2020-এর কথা, 20-এর পরে যে 22-এ, সরি 21-এ, 21-এ হচ্ছে সাইবার ডিলটা আবার ন্যাশনাল সাইবার ডিল। আবার সেখানে আবার সাইবার ডিল শুধু ন্যাশনাল ছিল না, ইউনিভার্সিটি সাইবার ডিল হচ্ছিল। তো আমি যেহেতু হচ্ছে পার্টিসিপেট করছিলাম ইউনিভার্সিটি আমি থার্ড হয়েছিলাম। আর ন্যাশনালে খুব ইন্টারেস্টিং হচ্ছে যে কম্পিটিশনের লাস্ট 30 মিনিটে, হ্যাঁ, আমরা ফার্স্টে ছিলাম। ফার্স্টে না, আমরা মনে হয় থার্ডে ছিলাম। হ্যাঁ, আমার খেয়াল নেই, থার্ডে ছিলাম। তো থার্ডে থেকে হঠাৎ করে আহ জুনায়েদ অথবা হচ্ছে অরিন বা অটল ভাই, ওনারা একজন হচ্ছে কোন একটা প্রবলেম সলভ করে ফেলছে। আমি তো ধরে নিচ্ছি আমি পারবো না। আমার আমার এটাও মনে আছে আমার এক্সাম ছিল। হ্যাঁ, আমার সেমিস্টার ফাইনাল এক্সাম ছিল। এক্সামটা দিয়ে আমি কোনোভাবে দৌড় দিয়ে গেছি, বাসায় গিয়ে ল্যাপটপটা অন করছি, অন করে প্রবলেম সলভ করা শুরু করছি। আর যেহেতু হচ্ছে সাইবার টেক 30 ঘন্টার কম্পিটিশন, হ্যাঁ, আমরা কিন্তু কেউ ঘুমাইনি। ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমরা প্রায় টিমের প্রায় কম বেশি কেউ ঘুমায়নি। আমি মনে হয় 1 ঘন্টা 2 ঘন্টা একটু ফাঁকিবাজি করছিলাম, ঘুমাই গেছিলাম। মানে এত টায়ার্ড লাগতেছিল বসে থাকতে থাকতে, ঘুমাই গেছিলাম। তো তখন দেখা গেছে লাস্ট 30 মিনিটে যেটা বলতেছিলাম, যে হঠাৎ করে দেখি আমরা থার্ড থেকে ফার্স্ট হয়ে যাই। এবং তখন আসলে হচ্ছে একটা ভালো লাগা কাজ করে যে আসলে হচ্ছে এই যে আমরা এত ডেডিকেট। তখন আসলে কাজটা এরকম ছিল যে আমি আসলে আমার 1 বছরের যে কষ্টটা ছিল বা জার্নিটা ছিল, জার্নিটা কিন্তু আমার একটা ফ্ল্যাশব্যাক হিসাবে আসে। তো ওই থেকে আসলে একটা বুস্ট আপ আসে। হ্যাঁ, কিন্তু মজার জিনিস আমার আসলে খুবই কষ্ট লাগলো যে প্রত্যেক বছর কিন্তু দেখা যায় যে যেহেতু গভর্নমেন্ট লেভেলের এইগুলো থেকে যেটা হয় যে আসলে সাংবাদিকরা কোয়েশ্চেন করে বা হচ্ছে বিভিন্ন হচ্ছে সংবাদ সম্মেলন হয় বা হ্যান ত্যান অনেক কিছু হয়। আমিও অবশ্য অনেক ইয়ে করে রাখছিলাম যে হ্যাঁ, যদি ডাকবে আমি যাবো, কথা বলবো, ইয়ে করবো। কিন্তু ওই বছর আনফর্চুনেটলি করোনার জন্য ওইটা আসলে পোস্টপোন হয় পরের বছরে, কিন্তু আর কখনো হচ্ছে যে সাংবাদিক বা হচ্ছে এরকম জিনিসটা হয়নি। তো এটা একটা আনফর্চুনেট বলা যায় যে ফার্স্ট টাইম কোনো একটা কম্পিটিশন দিচ্ছিলাম, যে আসলে আমি ভাবছিলাম, কিন্তু আমি কিন্তু স্ক্রিপ্ট রেডি করতেছিলাম যে হ্যাঁ, এরকম হলে এরকম কথা বলবো, আমি আমার টিমকে প্রেজ করবো, এটা বলবো এটা করছে, এটা সলভ করছে, আমি এটা সলভ করছি। তখন খুবই যেহেতু প্রথম আমি আর এই যে কম্পিটিশন তৃতীয়টা আগে কখনো ফার্স্ট সেকেন্ড থার্ড হইনি। একটা তো ফার্স্ট টাইম ফ্যান্টাসি কাজ করছে আর কি, ন্যাশনাল লেভেলের একটা কম্পিটিশন। হয়নি আর কখনো, আসলে হচ্ছে ওই জিনিসটা কখনো আসেনি, কারণ আমাদের জাস্ট পরবর্তীতে 2 বছর বা 1 বছর পর মনে হয় একটা পুরস্কারের জন্য পরে ডাক দিছিল আচ্ছা এই আর আচ্ছা, কি। যাক ইন্টারেস্টিং। আচ্ছা, তুমি তো ধরো সাইবার সিকিউরিটিতে কাজ করো, তোমার আসলে লাইফে বাগ বাউন্টি বা বাগ হান্টিং নিয়ে কাজ করছো কিনা? সত্যি বলতে আমি এরকম ডেডিকেটেডলি বাঘ হান্টিং নিয়ে কাজ করিনি। কারণ বাঘ হান্টিং এর যে ব্যাপারটা সেটা আসলে অনেক কিছু সময় দিতে হয়। হ্যাঁ, তো আমি যেহেতু হচ্ছে স্টুডেন্ট বা একাডেমিক লাইফ নিয়ে অনেক বেশি সিরিয়াস ছিলাম, একাডেমিক অনেক বেশি প্রেশার থাকতো, ফ্যামিলির উপর প্রেশার থাকতো যে ভালো রেজাল্ট করতে হবে বা একটু মোটামুটি
ভালো একটা মার্কস আনতে হবে। তো সেই জন্য আসলে আমি হান্টিংটাকে বেশি প্রায়োরিটি দিই, কারণ হান্টিং আসলে সময় দিতে হয়। তো আমি ওই যেই সময়টা হান্টিং এ দিতে হবে সময়টা আমি লার্ন করতাম, বিভিন্ন টেকনোলজি, বিভিন্ন জিনিস সম্পর্কে আমি শিখার তৈরি করছি। আর পাশাপাশি যদি হান্টিং এর কথা বলি, আমি ছোটখাটো জায়গা হচ্ছে জাস্ট টেস্টিং এর জন্য আসলে কি হয় জাস্ট একটু জানার জন্য আমি কয়েকটা সাইটে হচ্ছে জাস্ট ট্রাই করছিলাম। লাইক হচ্ছে নাসাতে ছিল, ডুপ্লিকেট ধরাই দিছিল অবশ্য। পরে আমি ডুপ্লিকেটের ভাল লাগে না দেখে আর করবোই না। তো এই আর কি, নাসাতে ছিল আর একটা হচ্ছে টনিতে ছিল। এই দুটো জায়গা হচ্ছে জাস্ট প্র্যাকটিস বা আগ্রহ বশত জাস্ট ফান করা হয়েছিল। এটা প্রায় 2023-এর কথা বলি, 23 বা 24। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তারপরে আসি যদি তোমার প্রফেশনাল সার্টিফিকেশনের ক্ষেত্রে। সো তোমার সাইবার সিকিউরিটি রিলেটেড কী ধরনের সার্টিফিকেশনগুলো আছে বা কেন নিছো, বা ওগুলো আসলে এখন কাজে লাগতেছে কিনা এটা একটু বলবা। দেন হচ্ছে আমরা আবার ডেপসেক অপসে যাব। ঠিক আছে? আচ্ছা, ভালো একটা কোয়েশ্চেন করছেন ভাই। অনেকে আমাকে কোয়েশ্চেন করে যে আসলে হচ্ছে ভাই সার্টিফিকেশন নেওয়া উচিত। হ্যাঁ, আমি এখন যে কোম্পানিতে আছি, আমার আমার কয়েকটা সার্টিফিকেট আছে, মানে ইন্টারন্যাশনাল, যে একটা ছিল হচ্ছে এপিআই থেকে আছে, এএসসিপি। এটা মোটামুটি ভালো একটা কম্পিটিটিভ এক্সাম ছিল। তারপর আরেকটা সার্টিফিকেট ছিল, সেটা হচ্ছে সিএস বা ইপি কাউন্সিল। হ্যাঁ, হয়তো অনেকে সিএস টা শুনে একটু হাসতে পারে, কিন্তু রিয়েলি মানে হার্শ রিয়েলিটি যেটা, আমি যে কোম্পানিতে আসলে কমপ্লায়েন্স নিয়ে, যে আমি জয়েন করার কিছুদিন পরে কমপ্লায়েন্স নিয়ে কাজ হচ্ছিল, পিসিআইডিএসএস নিয়ে। তো ওই কোম্পানিতে একমাত্র যদি কেউ থাকে যে এলিজিবল, যে আসলে হচ্ছে করতে পারবে, সেটা ছিল আমি। হ্যাঁ, হয়তোবা ঠিক আছে আমি ছোটখাটো সার্টিফিকেট পাইছি সিএস, একমাত্র যদি এলিজিবল এবং যে সেই আমাদের কিউএসি ছিল, আমরা কিউএসি বলি, কিউএসি ছিল, সে বলছে একমাত্র এই সার্টিফিকেট ছাড়া কেউ এটা করতে পারবে না। এবং এমন যদি হতো যে আসলে এটা কোনো ছোটখাটো সার্টিফিকেট, ছোটখাটো একজন ব্যক্তি বলছেন, ইউএস এর অনেক বড় একটা কোম্পানি সিকিউরিটি ম্যাট্রিক, হয়তো আপনি গুগল সার্চ করলে পাবেন, ওই কোম্পানি থেকে হচ্ছে রেফার করতেছে শুধুমাত্র কয়েকটা সার্টিফিকেট যারা হচ্ছে পিসিআইডিএসএস এই কাজগুলোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট, বা তারা হচ্ছে এই পিসিআইডিএসএস এর জন্য যদি পেন টেস্টিং দরকার হয় বা অন্যান্য কিছু দরকার, শুধুমাত্র তারাই করতে পারবে। লাইক সেখানে ছিল হচ্ছে ওএসসিপি ছিল, তারপর হচ্ছে আপনার জিআইএসসি ছিল, তারপর হচ্ছে আপনার এই যে সিএইচ ছিল, এগুলো ছিল। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু দরকার। তো যেহেতু হচ্ছে সিএইচ টা একটু বলা যায় হচ্ছে এখন অনেক বেশি মানুষ ইউজ করে, কিন্তু দিন শেষে এটা খুবই ভ্যালুয়েবল বা এটা খুবই এটা ইফেক্টিভ এটা একটা। এটা আসলে কি বাংলাদেশ মার্কেটে আসলে কোনো কিছু আসলে তো জানাতে নষ্ট হয়ে যায়। সো এই জিনিসটার রেপুটেশন এমন লেভেলে নষ্ট হয়েছে বাংলাদেশ মার্কেটে যে মানে যারে ধরবা সেই সিএস, যখন তুমি স্কিলের ব্যাপারে আসো তখন স্কিল শো করতে পারে না বা কাজের ক্ষেত্রে পারে না। তো দ্যাটস আর কি এটা রেপুটেশনটা ওই লেভেলে গেছে, বাট সার্টিফিকেশন কিন্তু খারাপ না। সিএস হ্যাঁ, মনে করো কেউ হচ্ছে যে সাইবার সিকিউরিটি সম্পর্কে জানেই না, সে যদি এটা সিএস সার্টিফিকেশনটা নেয় তার জন্য এটা বাইবেল সারা জীবনের জন্য। এটাতে যেই পরিমাণ রিসোর্স অ্যান্ড নলেজ এখানে দেওয়া আছে, তো এই আর কি ডিপেন্ড করে। এখন মনে করো যে শিখে সে যদি বাইপাস করে শিখাটারে, জাস্ট সার্টিফিকেটটা নিয়ে বসে থাকে, তাহলে সে তার ক্ষেত্রে তো ভিন্ন ব্যাপার। তো বাংলাদেশের বেশিরভাগ হচ্ছে এরকম। তো দ্যাটস ওয়াই আর কি এটার রেপুটেশনটা, বা ধরো সিএস সার্টিফিকেট নিলেও ওই যে মানে হাস্যকর টাইপ যে সিএস নিচ্ছে এরকম আর কি। বাট ইন রিয়েলিটি যেটাও তুমি বললা, দ্যাট ম্যাটার্স। সার্টিফিকেশনও আসলে রিয়েলি ম্যাটার করে। ইভেন জব ক্র্যাক করতে গেলেও অনেক সময় সার্টিফিকেশন লাগে, এটা ছাড়া হচ্ছে অনেক জায়গায় অ্যাপ্লাই করা যায় না। এটা একটা ইস্যু আর কি। আচ্ছা, এপিআই পেন টেস্টিং সার্টিফিকেট যেটা তোমার এখানে দেখতেছি, মানে 12 ঘন্টার একটা এক্সাম। সো এটার জার্নিটা আসলে কীরকম ছিল, প্লাস কী ধরনের আহ, প্রবলেম ছিল? এইখানে যে প্রবলেমটা ছিল এপিআই থেকে, মানে রিয়েল লাইফ হচ্ছে সিনারিও টাইপের কোয়েশ্চেন ছিল। লাইক হচ্ছে এখানে বিজনেস লজিক টাইপের বেশি কোয়েশ্চেন ছিল। এখানে আসলে এরকম কোয়েশ্চেন ছিল না যে ওডাব্লিউএস কি টপ 10 যে এপিআই যে বানাব ঠিক আছে ওগুলা থেকে না। এখানে কোয়েশ্চেন গুলো সব বিজনেস লজিক ছিল। লাইক হচ্ছে একটা কমেন্ট থাকবে, কমেন্ট ওটা টিপতে হিট করবে, ওই কমেন্টটা ম্যানিপুলেট করলে কমেন্টে গিয়ে ইয়া হবে, মানে ভ্যালু গুলো চেঞ্জ হয়ে যাবে। বা একটা ইউজার থাকবে, ইউজারকে হচ্ছে আমি অন্য একটা ইউজার থেকে হচ্ছে কনভার্ট করতে পারি। এরকম টাইপের বিজনেস লজিক টাইপের হচ্ছে আমাদের বেশিরভাগ এপিআই ছিল। 12 ঘন্টা যেটা, সেটা আসলে হচ্ছে 6টা কোয়েশ্চেন থাকে। হ্যাঁ, ছয়টা, ছয়টা মনে হয় ইয়া থাকে, ফ্ল্যাগ থাকে, বা ফ্ল্যাগ সিটাফ এর মতো ছিল, কিন্তু এপিআই এর বানানটি বিজনেস লজিকেরই বেশি ছিল। তো ওই জিনিসগুলো হচ্ছে আপনার আইডেন্টিফাই করতে হয় আর কি 12 ঘন্টার মধ্যে। অবশ্য আমি যতটুকু মনে হচ্ছে এই এক্সামটা আমি রোজার সময় দিচ্ছিলাম। হ্যাঁ, রোজার সময় আমি আচ্ছা, এক্সামটা দিচ্ছিলাম। তো এই এপিআই তো শুধু এপিআই ফোকাস, মানে সেখানে তো আর ওয়েবের কোনো কিছুতে যাওয়া লাগে নাই নাকি? হ্যাঁ, ওইখানে ওয়েবসাইটও ছিল, ওয়েবসাইট ছিল। আপনার হচ্ছে ওরা হচ্ছে ইয়েও দিয়ে দিছিল, কি বলে, এপিআই ডকুমেন্টেশনটাও দিয়ে দিচ্ছিল। হ্যাঁ, ওই ডকুমেন্টেশন দিয়ে আপনি এখন সেটা পোস্টম্যানে রান করেন, বা হচ্ছে আপনি যদি ইনসোমনিয়ার নাম শুনেন, ইনসোমনিয়া খুবই ভালো একটা tool, সেটা পোস্টম্যানের মতোই কাজ করে, কিন্তু এটা মোটামুটি এখন রিসোর্স ফ্রেন্ডলি বলা যায়। পোস্টম্যান লাইক যেরকম হচ্ছে আপনার একটু হেভি ওয়েট বা হচ্ছে একটু সময় লাগে, বা এটা আসলে প্রফেশনাল মানুষদের জন্য। আপনি পোস্টম্যানের পাশাপাশি ইনসোমনিয়া একটা টুল আছে, আপনার যারা ভিউয়ার্স আছেন তারা যদি সার্চ করে দেখেন,
হ্যাঁ, ইনসোমনিয়া টুলস আছে। এটা খুবই ভালো। এটা হচ্ছে এখন কর্পোরেট অনেক বেশি ইউজ হয়, কারণ এফিসিয়েন্টলি এটা লাইট ওয়েট, এটা খুব ইজিলি ইউজ করা যায়। তো ওটা দিয়ে আপনি খুব ইজিলি কাজ করতে পারবেন, মানে সহজে অটোমেট করা যায় অনেক কাজ। আচ্ছা, থ্যাংক ইউ ফর শেয়ারিং দ্য টুল নেম। আচ্ছা, তারপরে এবার আমরা আসি হচ্ছে ভার্সিটি লাইফে তোমার। সো তোমার ভার্সিটি লাইফ তো তুমি অলরেডি শেয়ার করছো যে কম্পিউটার সায়েন্সে পড়ছো। সো তোমার বন্ধু বান্ধব যারা আছে তারা কি আসলে সাইবার সিকিউরিটি লাইনে আছে, নাকি কম্পিউটার সায়েন্সের ধরো প্রোগ্রামিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ওই লাইনগুলোতে আছে? So, বা তোমার ধরো আহ যেই ভাই ব্রাদার বা ধরো বন্ধু বান্ধব আছে, তো ওখানে গিয়ে আসলে সাইবার সিকিউরিটি কোনো প্র্যাকটিস করা হয়তো কিনা, বা ওই ধরনের কোনো টিম, তারপর কমিউনিটি আসলে ছিল কিনা? আচ্ছা, এইখানে যেহেতু হচ্ছে আমাদের ভার্সিটিতে আগে ছিল না, আমি সর্বপ্রথম হচ্ছে সাইবার সিকিউরিটি হচ্ছে নিয়ে কাজ করা শুরু করি। পাশাপাশি যেহেতু হচ্ছে যেটা বললাম, ইউনিভার্সিটি সিটিএফ এর জন্য কিন্তু একটা টিম দরকার হয়। হ্যাঁ, তো ইউনিভার্সিটি সিটিএফ এর একটা টিম বানানোর জন্য আমার যে ফ্রেন্ড সার্কেল ছিল বা যাদের আগ্রহ ছিল, আমাদের ব্যাচমেট বলা যায়, তাদেরকে নিয়ে আমরা টিম তৈরি করে তাদেরকে গ্রুমিং করাই যে আসলে কিভাবে কাজ হয়, তারা যে টপিক গুলো পারবে, কারণ হচ্ছে তাদের একাডেমিক একটা প্রেশার আছে। আমি তাদেরকে জোরপূর্বক কোনো একটা সিকিউরিটির উপর আগ্রহ তৈরি করতে পারবো না। তাদেরকে আনছি, তাদেরকে হচ্ছে শিখাচ্ছি, কিন্তু তাকে তো আমি ফোর্স করতে পারবো না। তো তারা নিজেদের প্যাশন অনুযায়ী বিভিন্ন জিনিস শিখলো, তখন দেখা গেছে তারা অনেক ভালো পজিশনে আছে। তারা হচ্ছে কেউ কিউ নিয়ে কাজ করতেছে, কেউ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে। সিকিউরিটি তারা অনেক ভালো একটা নলেজ ছিল তাদের। তো আমরা বিভিন্ন কম্পিটিশনে, যে বিশেষ করে বুয়েট ছিল, বুয়েট আমরা ফার্স্ট পেয়েছিলাম, তাদের ভালো একটা অবদান ছিল। তো পাশাপাশি তারা যেহেতু প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ডে ছিল, তারা কিন্তু সবাই সিপি করতো। তো সিপি ব্যাকগ্রাউন্ডে থাকার কারণে তারা আসলে লজিক ইমপ্লিমেন্ট করতে পারছে। লাইফে দেখতে গেলে সাইবার সিকিউরিটি জিনিস আসলে যারা সিপি নলেজটা ভালো বা প্রবলেম সলভিং এর নলেজটা ভালো, তাদের জন্য কিন্তু খুবই ইজি হয়ে যায় লাইফটা সাইবার সিকিউরিটিতে, সত্যিকার অর্থে। আচ্ছা, অ্যানাদার টার্ম তুমি মানে বলছো যেটা প্রবলেম সলভিং। সো বেসিক্যালি লাইফে প্রবলেম সলভিং লাগে আসলে। And সব জায়গাতেই আমি এটা জিনিসটা দেখছি, যে সাইবারে হোক, প্রোগ্রামিংয়ে হোক, বা অন্য যে কোনো ফিল্ডে হোক। সো রিয়েল লাইফ প্রবলেম সলভার যদি কেউ থাকে, তাহলে সে যে কোনো কিছু আসলে বাইপাস বা সলভ করতে পারে আর কি। আচ্ছা, তোমার এখন তো হচ্ছে ক্যান্টালুপে আছো। সো এর আগে তুমি ছিলা সিকিউরিটি রিসার্চার হিসেবে প্যারালক্স লজিক ইনফোটেকে। সো ওখানে আসলে তোমার জব রোলটা কী ছিল, বা রেগুলার কী নিয়ে কাজ করা হতো? আচ্ছা, ওইখানে আসলে হচ্ছে আমার পেন টেস্টিং এর উপর একটা কাজ ছিল, বাইরের দেশে একটা প্রজেক্টের উপর ফুল টেস্ট করতে হবে। এবং পেন টেস্টের পাশাপাশি ওই কোম্পানির যত হচ্ছে ইন্টারনাল ইনফ্রাস্ট্রাকচারে সিকিউরিটি মেনটেন, লাইক হচ্ছে এডাব্লিউএস এর ভিতরে কি সিকিউরিটি পলিসি গুলো মেনটেন করতে হয়, বা হচ্ছে অন্যান্য যে লুপহোলস গুলো আছে, হ্যাঁ, বাকেট বা অন্য জায়গাগুলোতে প্রপারলি মেনটেন হচ্ছে কিনা সবকিছু, সবকিছু আসলে হ্যান্ডেল করতে হয়েছিল আমাকে। আর পাশাপাশি হচ্ছে আমি যে কোম্পানির আন্ডারে ছিলাম, ওই কোম্পানিতে বিভিন্ন হচ্ছে সিকিউরিটিতে আসলে ডেভেলপাররা যারা ছিলেন, তারা আসলে কিভাবে ইমপ্রুভ করতে পারে তাদেরকে আসলে দেখা দেখা দেওয়া লাগতো আর কি। বলা যায় এখানে আমি ডেভঅপস এরও কাজ করছিলাম, সিকিউরিটিরও কাজ করছিলাম, কারণ এখানে আমার বিভিন্ন জিনিস ইয়েও করা লাগছিল, হোস্ট করা লাগছিল। আবার কমপ্লায়েন্স এর একটা কাজ করা হয়েছিল, যেটা হচ্ছে আমরা হিপা বলি, তো ওইটা নিয়ে কাজ করা হয়েছিল। আচ্ছা, আরেকটা জিনিস, তোমার ধরো সোশ্যাল মিডিয়াতে গেলে সবাই এটা অনেকদিন ধরে দেখছে যে তুমি হচ্ছে টালি খাতাতে প্রোডাক্ট ইঞ্জিনিয়ার হিসেবে ছিল। সো এটার জার্নিটা কিরকম, বা ওখানে আসলে কি প্রোডাক্ট নিয়ে কাজ করতে? আলিখাতার জার্নিটা হচ্ছে কি, এটা একাডেমিক আমাদের ইন্টার্নশিপ হয় প্রত্যেক আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর। বাংলাদেশে যতগুলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ায়, তার মধ্যে ঢাকা ইউনিভার্সিটি আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আছে, ড্যাফোডিল আছে, ট্রাস্ট আছে, আমাদের ইউনিভার্সিটি আছে। এখন নতুন অনেক ইউনিভার্সিটি আছে, আমাদের সময় এই কয়েকটা ইউনিভার্সিটি ছিল। তো তাদের দেখা যায় কি, তাদের কোর ওয়ানে একটা হচ্ছে কোর্স থাকে, আপনার হচ্ছে 18 ক্রেডিটের একটা কোর্স থাকে। আপনি যদি সিলেবাস দেখেন, ঢাকা ইউনিভার্সিটি সিলেবাস দেখেন বা জাহাঙ্গীরনগরের সিলেবাস দেখেন, তাদের একটা কোর্স থাকে। বা আইওটি তো হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ছিল, হ্যাঁ, তাদের কোর্সে যদি দেখবেন যে 18 ক্রেডিটের একটা ইন্টার্নশিপ থাকে, যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্সের জন্য। উম, তো সেখানে আমাদের হচ্ছে বিভিন্ন আমাদের যে স্টুডেন্ট আছে, আমাদের স্যাররা, ওনারা হচ্ছে স্যার ম্যামরা, ওনারা হচ্ছে বিভিন্ন কোম্পানিতে আমাদেরকে পাঠায়। বাংলাদেশের যত বড় বড় সফটওয়্যার ফার্ম আছে, শেফালো, ব্রেন স্টেশন, তারপর হচ্ছে অরবিটেক্স, তো এইসব বড় বড় কোম্পানিতে হচ্ছে পাঠায়। তার মধ্যে হচ্ছে টালিখাতা, এখানে হচ্ছে আমাকে স্যাররা হচ্ছে পাঠাইছিল। এখানে পাঠাইছে এরকম না যে আসলে স্যাররা যদি মানে পাঠাইছে হয়ে গেছে, এরকম না। এখানে আমাকে ইন্টারভিউর মাধ্যমে হচ্ছে যাওয়া লাগবে, কারণ তারা সেখানে একটা স্কিল যাচাই করে যে সে আসলে পারবে কিনা, তার আসলে হচ্ছে প্রপার নলেজটা আছে কিনা আমাদের এই কাজের প্রতি। তো সেখানে আসলে প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং এর করছিল, সেখানে আসলে আমাদের প্রোডাক্ট বেস সিস্টেম নিয়ে কাজ করতে হতো। আমরা হচ্ছে কাস্টমার বেস, পাশাপাশি হচ্ছে আমরা বিভিন্ন প্রোডাক্ট মেনটেন করতাম, বিভিন্ন ফিচার ডেভেলপ করতাম। তারপর হচ্ছে বিভিন্ন ফিচারের পাশাপাশি ইন ইউজার কিভাবে সাফার করতেছে সেটা মেনটেন করতাম। তারপর হচ্ছে পাশাপাশি ডেটাবেস ছিল, আমাদের ইন্টারনাল সার্ভার ছিল, যেটা আমি ডেভেলপ করছিলাম একটা ছিল। তারপর হচ্ছে এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করছিলাম, বিভিন্ন জিনিস নিয়ে।
তো এই আর কি, ওইখানে আমার ভালো একটা লার্নিং গেছে আর কি। কারণ হচ্ছে তখন আমার ফার্স্ট টাইম বলা যায় ইন্ডাস্ট্রিয়াল জিনিসগুলো কি হয়, একটা বিশেষ করে ফিনটেক টেকনোলজি কিভাবে কাজ করে, ফিনটেকের একটা ফিনটেকে যে আমরা যে মানি ট্রান্সফার দেখতেছি এটা আসলে কিভাবে হচ্ছে। সাধারণ মানুষ ভাবে যে আমি এখান থেকে এখানে টাকা পাঠালাম, টাকা চলে গেল। আসলে রিয়েল ওয়ার্ল্ডে আসলে মানে একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে আসলে টাকা পাঠালেই চলে যায় না। তো অনেকগুলো মেকানিজম আছে, অনেকগুলো মেকানিজম অনেক জায়গা থেকে ট্রান্সফার হয়ে দেন অথরাইজ করে দেন যে টাকাটাকে হচ্ছে এক ইউজার থেকে আরেক ইউজার চেঞ্জ হচ্ছে। তো খুবই কমপ্লেক্স একটা জিনিস, কিন্তু আমি এখন অনেক মজা মজা জিনিস রান করতে পারছি। ওই সিস্টেমটাকে তোমার সিবিএস বলে, কোর ব্যাংকিং সিস্টেম। হুম। আচ্ছা আচ্ছা, এনাদার হচ্ছে জেনারেল কোশ্চেন, বাট একটা মানুষের লাইফে এটা আসলে অনেক ইম্প্যাক্ট ফেলতে পারে, যেটা আমি বিশ্বাস করি। সো দ্যাট ইজ, তুমি আসলে কোনো মেন্টরশিপ নেও কি না, মানে কাউকে ফলো করে কিনা, বা তোমার কেউ গাইড করে কিনা, নাকি তুমি সেলফ মোটিভেটেড বা নিজেকে নিজে গাইড করো? গাইড করার আসলে ওরকম অপরচুনিটি ছিল না। কারণ হচ্ছে আমরা যে কাজটা করতাম ওই কাজের মধ্যে আসলে হচ্ছে দেখা যেত কি, যে মানুষের যে জিনিসটা গাইড করতেছে হয়তো বা নতুন জিনিস আমি শিখতেছি, কিন্তু পাশাপাশি হচ্ছে আমি হয়তো বা একটু চেষ্টা করলে ওই ওনার কথাগুলোকে আমি ইমপ্লিমেন্ট করতে পারি। ওরকম সেলফ বলা যায় সেলফ মোটিভেটেড কেউ নেই, কিন্তু নিজেকে নিজে মোটিভেট করার যে ব্যাপারটা থাকে সেটা। গ্রেট। মানে সেলফ মোটিভেটেডই আর কি বলা যায়, তো এটা ভালো। সাইবার সিকিউরিটি লাইনে আসলে বেশিরভাগই সেলফ মোটিভেটেড, কারণ আরেকজন গাইড করা বা প্রপার লাইনে নিয়ে যাওয়া এটা অনেক টাফ জিনিস। ইভেন ওইভাবে মেন্টর কার কাছে তুমি যাবা, এখন সবাই ব্যস্ত, একটা পর্যায়ে না গেলে আমি সেও আসলে হেল্প করতে চায় না, এরকম ব্যাপার। দেখবেন যে আসলে আপনি যদি ভালো যার কাছে যান না কেন, সে একটা পর্যায়ে এসে বিরক্ত হয়ে যাবেন, স্টপ হয়ে যাবে। কারণ সে বলবে, "এই আমি তোমার উপর কেন আমি সময় ইনভেস্ট করবো, কারণ হচ্ছে আমার তো অন্যান্য অনেক কাজ আছে, তাই না?" তো এইখানে দেখা যেত যে আসলে হচ্ছে কি দরকার আরেকজনকে থেকে হেল্প না, নিজে নিজে জিনিসটা আমি করতে পারতেছি। অনলাইন এক্সপ্লোর করলে আমি পাচ্ছি, অনলাইন থেকে সার্চ করলে আমি হয়তো বা আগে এত ম্যাটেরিয়াল ছিল না, কিন্তু অ্যাভেলেবল অনেক রিসোর্স হবে, সব ফ্রি। এমন না যে প্রিমিয়াম যে আমি পাবো না, এই সেই এরকম হবে, অনেক অবস্থা খারাপ হয়ে যাবে না ইয়ে হয়ে গেলে। তো এখন কিন্তু সবকিছু আসলে অনলাইন সার্ফেস করে বা হচ্ছে বিভিন্ন টেকনোলজির মাধ্যমে আমরা গ্যাদার করে নিতে পারতেছি এই আর কি। ওকে, সো আমরা হচ্ছে মোটামুটি একটা সময় পার করলাম। সো আমাদের পিং দ্য গেস্টের একটা সেগমেন্ট থাকে, যেখানে হচ্ছে তোমার কোনো রিসার্চ বা ধরো ধরো কোনো বেস্ট সেটিংস হচ্ছে শেয়ার করার মতো। সো তোমার এরকম কোনো পার্সোনাল কোনো রিসার্চ আছে কি না, যেটা আসলে শেয়ার করতে চাও, বা যেটা করলে তো অডিয়েন্সের উপকার হবে বা আইডিয়া পাবে নতুন নতুন জিনিস নিয়ে কাজ করার? হুম। আমি হচ্ছে একাডেমিক ফোর্থ ইয়ারে, মানে বলা যায় হ্যাঁ ফোর টুতে আমি হচ্ছে একটা থিসিস যেহেতু ছিল, আমার থিসিস বেস প্রজেক্ট ছিল, বা প্রজেক্ট বলা যাবে না, থিসিস বেস আসলে হচ্ছে রিসার্চ ছিল আমারটা। তা আমাদের প্রজেক্টও তৈরি করতে, যে আমি প্রজেক্ট বললাম, আমরা যেই কাজটাই করি না কেন আমাদের অবশ্যই এটা হচ্ছে একটা ভার্চুয়াল মানে একটা দেখার মতো কিছু থাকতে হবে। যে কোনো কিছু হোক না কেন, আমাদের স্যাররা সবসময় বলতেন যে আসলে হচ্ছে তুমি যে জিনিসটা মানে ইয়া করতেছো, ইমপ্লিমেন্ট করছো, যে জিনিসটা মুখে বলতেছো, এটা আসলে তোমার এক্সিস্টিং সিস্টেমে আছে কিনা, ওটা করা পসিবল হবে কিনা, এটা কিন্তু তৈরি করা। তো আমাদের জিনিসগুলো তো আসলে এরকম ছিল, আমরা যে রিসার্চ করতেছি আমরা শুধু মডেল বানালেই হবে না, আমাদের ওই জিনিসটা আসলে যে কাজ করে সিস্টেমে ওটা হচ্ছে আমাদের দেখাইতে হয়, নাহলে আমাদেরকে আসলে পাস পাস মার্কও দিবে না আর কি। তো সেই খাতিরে আসলে হচ্ছে আমি একটা স্কিল নিয়ে কাজ করছিলাম। আমার হচ্ছে রিসার্চটা ছিল হচ্ছে আপনার ডিপ লার্নিং। ডিপ লার্নিং এর পাশাপাশি মেশিন লার্নিং ও ছিল, এবং হচ্ছে আমাদের একটা হাগিং ফেস মডেল বলে, ঠিক আছে, বা ট্রান্সফর্মার মডেল বলে, অনেকে অনেকে ট্রান্সফর্মার মডেল বলে, অনেকে হাগিং ফেস মডেল বলে। এটা হচ্ছে আপনার ওইটার সাথে হচ্ছে আমরা টেকনোলজি ইউজ করে আমি হচ্ছে ভালনারেবল কোড ডিটেকশন, যেটা হচ্ছে অটোমেটিক সি বা সি প্লাস, আমি বেশি কাছে যাইনি, আমি হচ্ছে সি এবং সি প্লাস প্লাস দিয়ে টেস্ট করে হচ্ছে আমি মডেলটা তৈরি করছিলাম। তো এটা এখানে আসলে কোনো এআই বা হচ্ছে এপিআই দিয়ে ইউজ করা না, এটা সম্পূর্ণ হচ্ছে মডেল বেসড, লাইক হচ্ছে আমি বিভিন্ন ডেটা সেট ইউজ করতেছি, অনলাইন ডেটা সেট নিজের কাস্টমার ডেটা সেট আমি এখানে প্রিপেয়ার করে দেন হচ্ছে সেই জিনিসটা ডেভেলপ করে দেন হচ্ছে ওইটাকে আমি আমার সিস্টেম ইন্টিগ্রেট করে দেখতেছি যাতে প্রপারলি কাজ করতেছি। আচ্ছা, আমি যদি হচ্ছে একটু স্ক্রিন শেয়ার দিই, একটু জানাবেন যে স্ক্রিন শিওর শেয়ার শিওর। দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, ভিজিবল দেখা যায়। আহ, আমি যদি হচ্ছে আমার মেথোলজিটা একটু দেখাই, এটা না দেখাই আমি পেপারে দেখাই। আচ্ছা, এটা হচ্ছে আমার মেথোলজি, ঠিক আছে। আমি যখন হচ্ছে প্রপোজ করছিলাম যে আসলে আমি কি করতে যাচ্ছি, তখন কিন্তু আমি এই মেথোলজি নিয়ে কাজ করছিলাম। তো এই মেথোলজিতে কিন্তু অনেক কাজ করতে হয়েছে, হ্যাঁ, আমার সবকিছু স্ক্র্যাচ থেকে করা লাগছে। এমন না যে হচ্ছে আমি আগে থেকে প্রি বিল কোনো মডেল পাচ্ছি বা ওইটাকে হচ্ছে আমি মডিফাই করছি, এরকম কিছু না।
কারণ এই কাজটা করার জন্য আমার প্রায় হচ্ছে 30 থেকে 40 মতো রিসার্চ পেপার পড়া লাগছিল, কারণ ওই কনসেপ্টের উপর যে আসলে আমি নতুন কি আইডিয়া নিতে পারি, নতুন কি ইউনিক কিছু আর করতে পারি, আরেকটু তো সেটা আরেকটু জুম করো, তাহলে আরেকটু ক্লিয়ার দেখা যাবে। ঠিক হ্যাঁ। আছে। তো এইখানে যে ব্যাপারটা, আমি যখন হচ্ছে প্রপোজ ম্যাথোলজি দিই, হ্যাঁ, তখন আসলে প্রথম পর্যায়ে হচ্ছে আমারটা প্রপারলি একসেপ্ট করেনি। কারণ হচ্ছে আমারটা প্রপারলি আসলে ভিজিবল ছিল না যে আসলে আমি কি করতে যাচ্ছি। স্বাভাবিকভাবে রিসার্চের ক্ষেত্রে জটিলতা আসে, যারা রিসার্চ নিয়ে কাজ করতে চান তার জন্য হয়তো একটু আইডিয়া দিবে। আসলে রিসার্চের যে ব্যাপারটা, রিসার্চ শুধু হচ্ছে করলেই হয় না, সে জিনিস আসলে ইম্প্যাক্টফুল বা হচ্ছে সেটা একটা নির্দিষ্ট একটা মোটো থাকে, হ্যাঁ। লাইক মোটোটা কি হতে পারে, সেটা কম্পারিজন। অনেকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, আপনি যদি বিভিন্ন জার্নাল দেখেন বা সার্চ করেন Q1 বা Q2 জার্নালে, যেটা হচ্ছে IEEE হতে পারে, স্প্রিঞ্জার হতে পারে, অন্যান্য বিভিন্ন হচ্ছে জার্নাল পেজ হতে পারে। সেই সব জার্নালে দেখবেন যে তারা হচ্ছে যেটা করে বেশিরভাগ ক্ষেত্রে কম্পারিজন বেস দেয়, কারণ কম্পারিজন করা ইজি। লাইক হচ্ছে আমি এ এর সাথে বি কম্পারিজন করে, দুইটা কম্পারিজন করে ডেটা সেটটা আমি লিখে দিলাম, লিখে ওটা যেটার আউটকাম পাই সেটা আমি হচ্ছে পেপার মধ্যে লিখে দিলাম, দেন আমার টাকা আমি সাবমিট করে দিলাম। এরকম একটা হচ্ছে পেপার হতে পারে। আরেকটা পেপার হচ্ছে সেটা হচ্ছে আপনার ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, অর্থাৎ প্রিভিয়াসলি কোনো একজন মানুষ সেই জিনিসটাকে ইমপ্রুভ করার ট্রাই করছে বা সে একটা কাজ করছে, সেই কাজটাকে আমি পরবর্তীতে আগায় নিয়ে যাচ্ছি। ঠিক আছে, লাইক এক্সাম্পল হিসাবে যেমন হচ্ছে আমরা তো হচ্ছে যে বিদ্যুৎ তৈরি করার যে ঘটনা জানছি, যে আসলে হচ্ছে বিদ্যুতের যে আবিষ্কারক ছিল একজন, সেই জিনিসটাকে হচ্ছে কপি করলো আরেকজন, দেন পরবর্তী সেখান থেকে অনেক বড় একটা রেভুলেশন চলছে। ঠিক আছে, এই জিনিসটা একটা আইডিয়া থেকে আরেকজন আইডিয়া নিয়ে সেই জিনিসটাকে আরেকটু প্রপারলি বা ইমপ্রুভমেন্ট করে জিনিসটাকে ভালো করার চেষ্টা করতে হয়। জিনিসটা কিন্তু এরকম। তো সেটার জন্য যেটা করতে হয় যে অনেক অনেক রিসার্চ পেপার করতে হয়। খালি একটা দুটো রিসার্চ পেপার পড়লে আমরা কোনো সামগ্রিক বা হচ্ছে নর্মাল কোনো ধারণা পাই না। সেটার জন্য যেটা করতে হয়, 20টা 30টা, মানে টিচাররা বলে যে 20টা 30টা 40টা, যতক্ষণ পর্যন্ত না তুমি ক্লিয়ার হচ্ছে তোমার কাজ করতে হবে। ঠিক আছে। তো সেরকম ভাবে আমি অনেকগুলো পেপার পড়ে আমার মাথায় আইডিয়া আসলাম এরকম কিছু করতে পারি কিনা, কারণ যত পেপার পড়বেন অত আপনার আইডিয়া বাড়বে, আপনি নতুন জিনিস শিখতে পারবেন। কারণ আমি মানে ফ্র্যাঙ্কলি বলতেছি, আমি কিছু জানতাম না রিসার্চ করতে হয় কিভাবে, এটা আমি সত্যি জানতাম না। আমি এই কাজটা করে আসলে শিখতে পারছিলাম। কারণ আমার হয়তো মেশিন লার্নিং এর আইডিয়া ছিল, আমি একাডেমিতে আগে মেশিন লার্নিং অনেকগুলো নিয়ে কাজ করছি, মেশিন লার্নিং ডিপ লার্নিং আমি অনেক কাজ করছি, অনেক ডেটা সেট নিয়ে তৈরি করছি, তো ওগুলোর বিভিন্ন কাজ করছি। কিন্তু আসলে রিসার্চ কি করতে হয়, রিসার্চ জিনিস হচ্ছে ইউনিক, যে জিনিসটার মাধ্যমে আপনি হচ্ছে নতুন কিছু দিতে পারতেছেন। তো সেইখান থেকে যেটা হয়েছে যে আমি যখন দেখলাম যে আসলে আমার তো আমার ডেটা সেট লাগবে, ডেটা সেট এখন কি আমি যে টপিক নিয়ে কাজ করবো সেটা ডেটা সেট লাগবে, তো আমি বিভিন্ন গুগল সার্চ করতে, বিভিন্ন লিখে পেপারে কোনো রেফারেন্সের মধ্যে অনেক সময় ডেটা সেট দেওয়া থাকে, অনেক সময় কোড দেওয়া থাকে যে আসলে তারা কি ইমপ্লিমেন্ট করছে। তো আমি যেগুলো নিয়ে কাজ করছি তেমন একটা ছিল না, কয়েকটা রেফারেন্স ছিল, তার মধ্যে কয়েকটা ডেটা সেট ছিল। তো সেই ডেটা সেটের মধ্যে আমি যদি ভুল না করি একটা ছিল সার ডেটা সেট, যেটা হচ্ছে প্রায় অনেক অনেক ডেটা ছিল। সার ছিল, ডাইভার্স ভ্যাল ছিল ডেটা সেটের নাম। তো পাশাপাশি নিজের কাস্টম ডেটা সেট তৈরি করছিলাম। ঠিক আছে, ডেটা সেট আবার অনেক টাইপের হয়। একটা হচ্ছে হয়তো সিমেন্টিক হয়, ফুল সিমেন্টিক হয়, হাফ সিমেন্টিক হয়, আবার হচ্ছে হাইব্রিড হয়। ঠিক আছে, এগুলোর উপর বেস করে সিমেন্টিক জিনিসটা কি, সিমেন্টিক হচ্ছে আপনি প্রিপারেশন মানে প্রিপেয়ার করতেছেন, কিভাবে প্রিপেয়ার করতেছেন, এটা কি হিউম্যানালাইজ প্রিপেয়ার করতেছেন না অথেন্টিক কোনো জিনিস করতেছেন, আপনি কাস্টমলি মডিফাই করতেছেন। তো এর উপর বেস করে সিমেন্টিক, সেমি সিমেন্টিক, দেন হচ্ছে ফুল বা হাইব্রিড, এইভাবে আসছে আর কি ডেটা সেটের কাজগুলো। তো এই ডেটা সেট থেকে আমি হচ্ছে ধরে নিলাম প্রাথমিক পর্যায়ে আমি একটা কাজ করছি, যে আমি আসলে ডেটাকে হচ্ছে কালেক্ট করছি। ঠিক আছে, যেটা শুধু কালেক্ট করলেই হয় না, একটা মডেলের ক্ষেত্রে ডেটা কালেক্ট করার পর সেটাকে আসলে প্রি প্রসেসিং করতে হয়। প্রি প্রসেসিং কি, অর্থাৎ সেখানে দেখা যায় ডেটার মধ্যে অনেক নাল ডেটা থাকে, অনেক গার্বেজ ডেটা থাকে, অনেক গার্বেজ ভ্যালু থাকে, যেগুলোর জন্য আমাদের একটা নয়েজ তৈরি হয়, আমাদের সিস্টেমের ভিতরে নয়েজ তৈরি হয়। কারণ হচ্ছে তখন উল্টাপাল্টা রেজাল্ট দিবে, হ্যাঁ, আমাদের যাতে উল্টাপাল্টা রেজাল্ট না দেয় সেজন্য আমাদের প্রি প্রসেসিং করতে হয়। তো প্রিপ্রসেসিং অনেকগুলো টেকনিক থাকে, তার মধ্যে নর্মালাইজেশন থাকে, কোড এক্সট্রাকশন থাকে, যেহেতু আমাদের কোড বেস, সেক্ষেত্রে আমার হচ্ছে কোড এক্সট্রাক্ট করতে হয়েছে, হ্যাঁ, প্রত্যেকটা হচ্ছে ভেক্টরাইজ করে। অর্থাৎ যদি এখানে লেখা থাকে হ্যালো মাই নেম, এই যে এইচ কে আলাদা করা, ই কে আলাদা করা, এল কে আলাদা করা, এগুলো ভেক্টরাইজ করে দেন হচ্ছে এটাকে হচ্ছে টোকেনাইজ করে দেন, এগুলো কাজ করতে হয় আর কি। প্রিপ্রসেসিং আমরা আলাদা করতেছি বা হচ্ছে নর্মালাইজ করতেছি, ডেটা প্রপারলি আসে কিনা, এগুলো অনেকগুলো মেথড আছে। হ্যাঁ, তো ওগুলো নিয়ে কাজ করলাম, প্রিপ্রসেসিং করলাম। তারপর আসে হচ্ছে জেনারেশন। তো আমি কয়েকটা পেপার যখন পড়ছিলাম, তখন আমি দেখলাম যে আসলে হচ্ছে কিছু কিছু পেপারে শুধু গ্রাফ দিয়ে করেছে। গ্রাফ হচ্ছে এএসটি বেস, মানে অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি, মানে সিনট্যাক্স ট্রি। আপনার যারা হচ্ছে প্রোগ্রামিং, কম্পিউটার সায়েন্স বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছেন তারা হয়তো এই টার্মগুলোর সাথে পরিচিত। হ্যাঁ, এএসটি আছে, তারপর হচ্ছে ডিএসটি আছে। তো এগুলো নিয়ে কাজ করে আর কি, যেগুলো হচ্ছে গ্রাফ বেস মডিউল নিয়ে কাজ করে। তো তখন আমি যেটা করলাম, আমার যে কোডটাকে আছে সেটা গ্রাফে কনভার্ট করবো এএসটি এর মাধ্যমে, মানে অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রির মাধ্যমে। আমার যে কোডটাকে, সেই কোডটাকে গ্রাফে ডিজাইন করবো, হ্যাঁ, এই যে এইভাবে কোডটাকে হচ্ছে আমরা যেটাকে ফ্লো চার্ট বলি, সহজ ভাষায় ফ্লো চার্ট, আমরা যদি সহজ ভাবে বুঝতে চাই ফ্লো চার্ট। তো ফ্লো চার্টটা জেনারেট করবো, যেখান থেকে সেটা প্যাটার্ন বের করবে। আচ্ছা, এই লাইনের যে জিনিসটা অন্য কোনো কোডের এই লাইনে কোনো কিছু আছে কিনা,
এই লাইনে যে সমস্যা অন্য কোডে করে এই লাইনে এখান থেকে সে সিমেট্রিক অ্যাসিমেট্রিক বা প্যাটার্ন গুলো রেকগনাইজ করবে। হ্যাঁ, এর পরবর্তীতে সে যাবে হচ্ছে ফিচার এক্সট্রাকশন। আমি যখন হচ্ছে একটা গ্রাফ মডেল তৈরি করলাম, এখন আসবে ফিচার, অর্থাৎ আমি যে জিনিসগুলোকে একটা আলাদা আলাদা হচ্ছে টোকেন বলতেছি বা বিভিন্ন জিনিস নিয়ে করতেছি, দেখে ফিচারিং এর জন্য, মানে ফিচার জিনিসটা কি, ফিচার জিনিসটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ যে আলাদা করা। যে যদি আমি ধরে নিই যে একটা বালতির মধ্যে 3 টাইপের বল আছে, ঠিক আছে, বল রেড গ্রিন ব্লু হতে পারে, রেড কে আলাদা করা, ব্লু কে আলাদা করা, গ্রিন কালার, এই ফিচার গুলাকে আলাদা জায়গায় এক্সট্রাক্ট করে আলাদা আলাদা জায়গায় রাখা। তো এইখানে হচ্ছে আমি ফিচার এক্সট্রাকশন করছি। ফিচার এক্সট্রাকশনের মধ্যে আমি এখানে টোকেনাইজেশন ইউজ করছিলাম ফার্স্টে, ঠিক আছে। তো টোকেনাইজেশনের মধ্যে এই যে আলাদা আলাদা কাজ বা হচ্ছে ভেক্টরাইজেশনের কাজগুলো হয়। তো এর পরবর্তীতে আসি হচ্ছে টিউনিং করছিলাম। টিউনিং কেন করছেন? কারণ একটু বেটার রেজাল্টের জন্য, কারণ আমি যেটা নিয়ে কাজ করতেছি হয়তো বা আরো এক্সিস্টিং জিনিস হয় যেটাতে আমি ট্রেনিং করাইতে পারি। তো টিউনিং এর জন্য আমি হচ্ছে এখানে বিভিন্ন যে হাগিং ফেস মডেল থাকে, তো এটার মধ্যে হচ্ছে কোড বার্ড আছে, বার্ড কোড বার্ড আছে, তারপর হচ্ছে এই গ্রাফ কোড বার্ড আছে, এগুলো দিয়ে আমি করছিলাম। ওয়ার্ড ইমবেডিং এর জন্য করছি, ফাইন্ডিং এর জন্য সেম জিনিসটা নিয়ে করছি, অর্থাৎ টোকেনাইজেশন দেন ওয়ার্ড ইমবেডিং, মানে ওয়ার্ড গুলোকে হচ্ছে একটার সাথে একটা লেয়ারের উপর করে সেগুলোকে হচ্ছে মেকানিজম করে নিজের মধ্যে অ্যালগরিদম ইউজ করা, দেন টিউনিং করা। টিউনিং করে এখানে হচ্ছে ইমেজ কনস্ট্রাক্ট ইউজ করতে, হ্যাঁ, ইমেজ কনস্ট্রাকশন আমি সিএনএন মডেল ইউজ করছিলাম। সিএনএন, এখন অনেকের মাথায় কোশ্চেন আসতে পারে, আচ্ছা সিএনএন ইউজ করে হচ্ছে ইমেজ বেসড অ্যালগরিদম গুলোর জন্য, কারণ যারা হচ্ছে মেশিন লার্নিং নিয়ে কাজ করতে হয়তো বা অনেকে জানেন যে সিএনএন ইউজ করে ইমেজের জন্য। কিন্তু আমি অনেকগুলো রিসার্চ পেপার যখন পড়লাম তখন দেখলাম অনেকে যে কাজটা করছে সিএনএন ইউজ করছে টেক্সট বা হচ্ছে ভার্বাল মানে ডেটা গুলোর জন্য। তো টেক্সটের জন্য ইউজ করার পরে আমি খুবই কিউরিয়াস, আচ্ছা এরকম ভাবে আমি ট্রাই করতে পারি। তো সিএনএনটা আমি ইউজ করি, আমি ইমেজে যখন মানুষ ইউজ করতে, যে এখানে আসলে হচ্ছে আমাদের পিক্সেল, যদি ইমেজ হয় পিক্সেল ডেটা গুলাকে হচ্ছে ক্যাপচার করে, তো সেখানে আমি হচ্ছে ইমেজ কনস্ট্রাক্ট করতেছি যেটা আসলে সিএনএন এর উপর বেস করে সেই অ্যালগরিদমটা চালাবো। তারপর যে সেন্ট্রালাইজ অ্যানালাইসিস আছে, এটা হচ্ছে একটা অ্যালগরিদম। হ্যাঁ, ওই সেন্ট্রালাইজ অ্যানালাইসিস করে দেন পরবর্তীতে হচ্ছে আমি এখানে হচ্ছে ফিল্টারিং বা ইভলিউশনের পার্ট করি। তো এখানে আসলে ট্রেনিংটা করা হয়, আসলে আমরা একটা মডেলকে কতবার হচ্ছে সে লার্ন করবে, এখানে লার্নিং এর ফেজটা আছে, কতবার লার্ন করবে সে ট্রেনিং ডেটাতে হতে পারে, টেস্টিং ডেটাতে হতে পারে, অর্থাৎ আমরা যে মডেলটা তৈরি করছি সেগুলোকে স্প্লিট করা। তো যারা হচ্ছে এইখানে কিছু একটা জিনিস আছে যে আমরা আসলে ডেটা সেটকে অনেকভাবে স্প্লিট করতে পারি, অনেকভাবে কাজ করতে পারি, ক্লাসিফায়ার বলা হয়, বা অনেকভাবে ক্লাসিফাই করতে পারি জিনিসগুলোকে। তো তখন হচ্ছে আমরা ট্রেনিং সেট, ডেটা সেট বা টেস্টিং সেটকে নিয়ে কাজ করে দেন হচ্ছে একটা মডেল দ্বারা করে, যেটা আসলে একটা মোটামুটি একটা মডেল আছে যেখানে আমি বিভিন্ন অ্যালগোরিদম ইউজ করি। একটা হচ্ছে সিএনএন ছিল, আবার এখানে একবার সিএনএন ইউজ করছে, এখানে একবার সিএনএন ইউজ করছে। তারপর হচ্ছে এখানে কম্বাইন ফিচার ছিল বা কম্বাইন মডেল ছিল, যেখানে আসলে কোড বার গ্রাফ কোড বার্ডে হচ্ছে আমাদের যে হাগিং ফেস মডেল আছে বা ট্রান্সফর্মার মডেল আছে, সেই মডেলকে হচ্ছে আমরা একটা প্রেডিক্টেবল হচ্ছে ক্যাটাগরি তৈরি করি। প্রেডিক্টেবল ক্যাটাগরি কি হয়, মানে এটাকে বলা হচ্ছে বাইনারি মানে ক্লাসিফায়ার বলে। হ্যাঁ, আমি যদি ভুল না করি, কারণ অনেক আগে করছি, এত মনে নেই। বাইনারি ক্লাসিফায়ার বলে, যেটা আসলে দুইটা রেজাল্ট দেয়, হয় সে ট্রু দিবে নাহলে ফলস দিবে, ঠিক আছে। তো সেখান থেকে দেন হচ্ছে আমি বিভিন্ন হচ্ছে ম্যাট্রিক বা ইয়ে ইউজ করছি, আসলে প্রিসিশন কি ছিল, ফাইভ কি ছিল বা অ্যাকুরেসি কি ছিল। তো এভাবে আসলে হচ্ছে আমার মেথোলজিটা, বা এখান থেকে আমি আসলে ডেটা সেট কালেক্ট করে প্রত্যেকটা পেজ করতে করতে প্রায় আমার ভালোই সময় লাগছে আর কি, একটা ডেটা মডেল ডিজাইন করতে যাচ্ছি। তো আমি যদি দেখাই আমার অ্যাপ্লিকেশনটা, তো আমি অ্যাপ্লিকেশনটা হচ্ছে এই যে একটা সিম্পল একটা মডেলের যে কথাটা বললাম একাডেমিক আমাদের করতে হয়, তো আমি এটা একটা হচ্ছে সিম্পল একটা অ্যাপ্লিকেশন, যেখানে আমি যদি হচ্ছে কোনো একটা ভালনারেবল কোড যদি দিই, হ্যাঁ, আমি যদি এখানে অ্যানালাইসিস করি যে এটা মডেলটা হচ্ছে সে চেক করে দেখতেছে আমার এই কোডটা, মডেল চেক করে দেখতেছে যে এটার মধ্যে কিছু আছে কিনা, ট্রু অথবা ফলস কিছু একটা দিল। তো সে একটু সময় নেয় কারণ হচ্ছে মডেলটা একটু বড়। তো মডেলটা অ্যানালাইসিস করে, আচ্ছা, এটা কি শুধু ট্রু ফলস দেয় নাকি তোমার স্পেসিফিক লাইনে বলে দেয় যে এই লাইনে ভালনারেবিলিটিস আছে? ওটার জন্য হচ্ছে আমরা আরেকটা অ্যালগরিদম ইউজ করছি। আচ্ছা। ওটা অবশ্যই হচ্ছে মেথোলজির মধ্যে নাই। হ্যাঁ, ওইটার জন্য হচ্ছে আরেকটা অ্যালগরিদম ছিল, ওই অ্যালগরিদমটা ইউজ করে ওই লাইন ডিটেকশনটাই করে, আমার অবশ্য খেয়াল নেই, মাথায় নেই এখন। একটা অ্যালগরিদম ইউজ করছিলাম যেটা আসলে হচ্ছে ওই মডেলের ভিতরে হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হয়েছিল। বুঝতে পারছি। যাক, তারপরে এটা খুবই একটা এক্সটেন্সিভ রিসার্চ, কারণ এগুলো হচ্ছে এই যে স্ট্যাটিক যে কোড রিভিউ, বা তুমি অলরেডি বলছো যে সাস্ট যে কাজটা করে, সো এটা কাইন্ড অফ সিমিলার। সো বাংলাদেশের থেকে যদি হ্যাঁ, কেউ আসলে বা তোমরা কয়েকজন মিলে যদি ডেভেলপ করতে চাও, তাহলে হয়তো একটা ভালো একটা অ্যাপ্লিকেশনে ডেভেলপ করা সম্ভব আর কি। আমরা সাধারণত হুম। বাইরের দেশের প্রোডাক্ট ইউজ করি, বাট চাইলে বাংলাদেশ থেকেও এই প্রোডাক্টটা ডেভেলপ করা চাইতে পারে। একটু সময় নিতেছে মডেলটা, কতক্ষণ আগে আমি টেস্ট করে দেখলাম, কাজ করতেছিল, এখন কি হইলো। আচ্ছা, এটার ব্যাক এন্ড কোডটা কি পুরোটাই পাইথনে?
আমার আমার এখানে আসলে হচ্ছে কি, কোডটা ইম্পর্টেন্ট না, এখানে জাস্ট হচ্ছে আমার মডেলটা প্রপারলি কাজ করতেছে কিনা সেটা দেখানোর জন্য আর কি। আমাদের টিচারদেরকে এটা শো করতে হয়, এতক্ষণ বিল হইতে কি সময় লাগছে। আচ্ছা, এই যে ভালনারেবল কোডের মধ্যে এই যে ভালনারেবল, যেহেতু এটা ভালনারেবল স্ট্যাটাস আছে, আমি যদি এখানে চেক করি যে সে হচ্ছে লাইন বাই লাইন বলে দিচ্ছে যে আসলে এই যে স্ট্রিং কপি যারা হচ্ছে যে বাইনারি এক্সপ্লোরেশন নিয়ে কাজ করে, হ্যাঁ, তো তারা অবশ্য বলতে পারেন স্ট্রিং কপির মধ্যে এখানে প্রপারলি স্পেসিফায়ার নাই যে আসলে কোন কতটুকু আসলে সে জায়গা নিবে। তো যার জন্য হচ্ছে এটা কিন্তু একটা মোটামুটি ভালনারেবল, হ্যাঁ। তো এই জন্য এখানে ক্রিটিক্যাল দিয়ে দিছে। সেম ভাবে আমি যদি হচ্ছে একটা নর্মাল একটা, এটা মানে ক্যালকুলেটর ছিল, ক্যালকুলেটর একটা কোর্স ছিল, সিম্পল ক্যালকুলেটর, যোগ যোগ করে আর কি। তো একটু সময় নেয়, প্রায় 5 থেকে বা 8 সেকেন্ডের মতো সময় নেয়, যেহেতু মডেলটা ইন্টারনালি রান হচ্ছে। আর মডেলটা কিন্তু অনেক বড় মডেল, মানে এখানে কতগুলো মেকানিজম চলতেছে, এই সবগুলো মেকানিজম একসাথে সে হচ্ছে চালাচ্ছে। এগুলো না, এখান থেকে শুরু হচ্ছে মূলত, এইখানের মধ্যে অনেকগুলো ফেজ চলতেছে, অনেকগুলো লেয়ার চলতেছে। তো দেন গিয়ে হচ্ছে সে একটা ডিসিশন নিচ্ছে যে আসলে কি করতে হবে, তাকে কি সেটাকে কি ভালনারেবল বলবে নাকি নন ভালনারেবল বলবে, বা এখানে আসলে বানাবিটি আছে কিনা সেটা বলবে। আচ্ছা, রেজাল্ট দেওয়ার পর যে এখানে আসলে সেফ লেখা আছে, হ্যাঁ, এটা আসলে কোনো বানাবিটি ছিল না এই কোডের ভিতর। তো আমরা যদি কোডটা একটু আরেকবার দেখি, সাইটে আমার হচ্ছে রিসার্চ ছিল। আচ্ছা, এই যে এই কোডের মধ্যে হচ্ছে যে ভালনারেবিলিটি কি ছিল বা ইয়ে কি ছিল, এটা কিন্তু তারা হচ্ছে এখানে বলে দিচ্ছে। তো এটা হচ্ছে ভালনারেবল কোড। আর আমি যদি নন ভালনারেবল কোডটা দেখি, তো এই যে এটা হচ্ছে নর্মাল হচ্ছে যে ক্যালকুলেশন, মানে ক্যালকুলেটরের মতো যে সাম যোগ যোগ গুণ ভাগ এরকম করে আর কি। তো এই আর কি, তো এখানে মানে জাস্ট নর্মাল একটা ক্যালকুলেশন। প্রোগ্রামিং যারা করে তাদের ফেভারিট ক্যালকুলেশন, যারা প্রথম শুরু করে আর কি, যোগ বিয়োগ গুণ ভাগ। সিম্পল জিনিস, জাস্ট টেস্ট করার জন্য যে আমাকে দেখাইতে হবে টিচারকে আসলে আমারটা কাজ করতে হবে। তো আপনি চাইলে অন্যান্য জিনিস নিয়েও কাজ করা যায়, তো এইভাবে কাজ হয় আর কি। তো বুঝতে এটা পারছি। ছিল হচ্ছে আমার ওভারভিউ। যদি তোমার এটাতে তো আসলে এআই এখনো ইন্টিগ্রেট করা হয় নাই, সো এআই ইন্টিগ্রেট করলে আই হোপ এটা আরো অনেক বেটার কাজ করবে। আসলে কি ভাই, এখানে একটা কথা আছে, এআই আসলে হচ্ছে এইসব জায়গায় এআই ইন্টিগ্রেট করলে হয়তো আরো বেটার রেজাল্ট দিবে, কারণ হচ্ছে এখন মডেল আসছে, কিন্তু আসলে আমরা আসলে ডিফারেন্ট ওয়েতে চিন্তা করা যে ব্যাপারটা, হুম হুম যে আপনি এআইতে আসলে যে এলএলএম মডেল গুলো ইউজ হচ্ছে, এগুলো অবশ্যই হচ্ছে কোনো না কোনো ডেটা সেটকে ট্রেন করা, লার্ন করা, কিন্তু এগুলো রাইট এগুলো রাইট। করতেছে। এআই ওই এলএলএম মডেল থেকে বেটার কোনো হচ্ছে ইমপ্রুভমেন্ট আনতে পারি, সেটার জন্য আসলে রিসার্চটা করা হয় আর কি। এখানে যদি আমি এআই ইন্টিগ্রেট করি তাহলে আসলে রিসার্চের কোনো মানে হয় না। হুম হুম। হুম, Got it. এই আর কি। আচ্ছা, সো ইন দ্য মিন টাইম হচ্ছে আমাদের একটা কোশ্চেন আসছে, বেসিক্যালি 3টা কোশ্চেন। সো উনি হচ্ছে, নাম হচ্ছে মিনাজুল ইসলাম, প্রথম কিছু কথা মিস করছে আর কি। সো সে একটা ওভারভিউ জানতে চাইতেছে, মানে ইন শর্টে, যে একটা ডেপসেকঅপস ইঞ্জিনিয়ারের আসলে কি কি রেসপন্সিবিলিটি থাকে। আচ্ছা, ডেভসেকঅপস ইঞ্জিনিয়ার আসলে হচ্ছে ফার্স্ট পেজ থেকে বা হয়তো আমি ডিসকাস করছিলাম, এসডিএলসি একটা পেজ থাকে, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। সেই পেজের প্রত্যেকটা পার্টে পার্টে কিন্তু হচ্ছে আমাদের কাজ করতে হয়, প্রত্যেক দিনই কাজ করতে হয়। এমন না যে একদিন করে এক সপ্তাহ ঘুমাইলাম, এরকম না, আমাদের প্রত্যেক দিনই করতে হয়। আমাদের মেইন রেসপন্সিবিলিটি হচ্ছে আমাদের প্রোডাকশন বা হচ্ছে আমাদের যে ডিপ্লয়মেন্টটা হচ্ছে, সেই কোডটা প্রপারলি ইফিসিয়েন্ট ওয়েতে যাচ্ছে কিনা, স্কেলেবল ওয়েতে যাচ্ছে কিনা, এবং আমাদের কোডের মানে কোড যে আসলে প্রপারলি সিকিউর কিনা সেটা মেনটেন করা, এবং কি বলা যায়, ফাস্টার ওয়েতে ডেলিভার করা। হ্যাঁ, বলা যায় হচ্ছে ডেভসেকঅপস বা ডেভঅপস ইঞ্জিনিয়ারদেরকে বলা হয় হচ্ছে আপনার ডেভেলপার, কিউএ অথবা যারা মেইনটেনার থাকে তাদের একটা মিল সেতু যে তৈরি করে। ঠিক আছে, আপনি ডেভেলপার থেকে আপনি ইন্ড ইউজারের কাছে যাবেন কিভাবে? ডেভেলপারকে যায় বলবে না, ভাই এটা আমার এই যে একটা গিফট আপনি নেন, বা আমার এটা একটা প্রোডাক্ট আপনি নেন। এই জিনিসটা, যে এই যে রোডটা বা এই যে হচ্ছে সেতুটা, হ্যাঁ, যা ব্রিজটা, সেটা আসলে হচ্ছে ডেভঅপস বা ডেভসেকঅপস ইঞ্জিনিয়ারিং কিন্তু সেটা তৈরি করে দেয়, যাতে করে হচ্ছে ডেভেলপার যে কোডটা করতেছে, কিউ ইঞ্জিনিয়ার যেটা আসলে সিকিউরিটি মানে সিকিউরিটি মানে হচ্ছে বিভিন্ন বাগ টেস্ট করতেছে, আর সেই জিনিসটা আসলে প্রপার অথরাইজড ওয়েতে যাচ্ছে কিনা, এবং কি বলা যায় হচ্ছে প্রোডাক্টটা প্রপার হচ্ছে কিনা, জিনিসটা নিয়ে যায় হচ্ছে ডেভঅপস বা ডেভসেকঅপস ইঞ্জিনিয়ার। ডেভসেকঅপস ইঞ্জিনিয়ার যেটা করে সিকিউরিটি মেনটেন করতেছে এক্সট্রা, আর ডেভঅপস ইঞ্জিনিয়ার প্রপারলি ফাস্টার ওয়েতে কিভাবে ডেলিভার করা যায় সেটা আসলে খেয়াল করে দেখে আর কি। আচ্ছা, ওনার অ্যানাদার বলতে গেলে আমার, কোশ্চেন, হ্যাঁ ওনার অ্যানাদার কোশ্চেন হচ্ছে একজন বিগিনার হিসেবে আসলে কি কি ফলো করা লাগবে, বা বিগিনার স্টেজে আসলে কি কি ফলো করা লাগবে, দেন হচ্ছে আস্তে আস্তে কীভাবে প্র্যাকটিশনার অ্যান্ড দেন অ্যাডভান্স লেভেলে যাওয়া যাবে। আচ্ছা, এইটা কি আসলে সিকিউরিটির ক্ষেত্রে না না, ডেভসেকঅপস এর তো ক্ষেত্রে? এটা আসলে ডেপসেকঅপস এর কথাই বুঝাইছে উনি। আচ্ছা,
আমি যদি আমার কথা বলি, আপনি যদি হচ্ছে সিকিউরিটি নিয়ে কাজ করেন, আপনার জন্য ডেভঅপস বা ডেভসেকঅপস বা ডেভেলপমেন্ট বলেন বা কিউএ বলেন, খুবই ইজি, পানি ভাত। সত্যি কথা, আপনি যদি প্রপারলি সিকিউরিটি জানেন, সিকিউরিটি শুধু যে হচ্ছে আপনার বাগ বাউন্টি করলেই হবে না, আপনার ধরেন হচ্ছে বাগ খুঁজলেই হবে না, বা আপনি বাগ পাইলে হবে না, ইন্টারনাল সিস্টেমে কি কাজ হচ্ছে মেকানিজমটা যদি ধরতে পারেন বা যদি বুঝতে পারেন, আপনার জন্য ডেভঅপস বা হচ্ছে ডেভসেকঅপস খুবই ইজি জানা। তো এখানে যে জিনিসটা হয় যে আপনার ফার্স্ট অফ অল নেটওয়ার্ক কনসেপ্টে জানতে হয়, একটা নেটওয়ার্ক টপোলজি কিভাবে কাজ করতেছে, ফুল নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার কিভাবে কাজ করতেছে। যেহেতু ডেভঅপস এ ক্লাউড নিয়ে কাজ করতে আপনার কিছু ক্লাউড টেকনোলজি জানতে হবে। এখন বর্তমানে অ্যাজিওর হচ্ছে স্টুডেন্ট ফ্রেন্ডলি, অনেক অ্যাজিওর নিয়ে কাজ করতে পারেন। আপনি অ্যাজিওর থেকে শুরু করতে পারেন। আপনাদের যদি হচ্ছে এডোমেল থাকে, এডোমেল দিয়ে আপনি অ্যাপ্লাই করলে আপনাদের হচ্ছে স্টুডেন্ট গিটহাব স্টুডেন্ট প্যাক থেকে হচ্ছে আপনাকে অ্যাজিওর ফি দিবে। আমি নিজেও হচ্ছে এখান থেকে শিখছিলাম। হ্যাঁ, আমি 2 বছর আগে 2023 এর কথা বলবো, তখন আমি এখান থেকে শিখছিলাম অ্যাজিওর। তো কার্ডটা এখান থেকে সিআইসিডি পাইপলাইন তৈরি করতে হয়। তারপরে হচ্ছে আপনার ক্লাউড টেকনোলজির পর আপনার হচ্ছে বিভিন্ন ফ্রেমওয়ার্ক সম্পর্কে জানতে হবে, পাইপলাইন কিভাবে ডেভেলপ করতে হয়, কিভাবে আসলে হচ্ছে সিকিউর কোডিং করতে হয়, এই জিনিসগুলো নিজেদের জানতে হয়। তো এগুলো জানলে আপনার মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে। আর যেটা বললাম যে পাইপলাইন তৈরি করে কিন্তু অনেকগুলো হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, যেমন আইএসি আছে, ইনফ্রাস্ট্রাকচার এস কোড। তারপরে হচ্ছে আপনার গিটঅপস টেকনোলজি আছে, ইনঅক্স টেকনোলজি আছে, যেখানে আসলে কস্ট অপটিমাইজিং থেকে শুরু করে বিভিন্ন জিনিসের আপনার মনিটরিং এর ব্যাপারগুলো থাকে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু তখন আপনার জানতে হবে। তো এখানে আসলে আর্গো সিডি হতে পারে, জেনকিন্স হতে পারে, তারপর টেরাফর্ম হতে পারে, তারপরে হচ্ছে আপনার আরো অন্যান্য যেসব টেকনোলজি আছে, হেলম চার্ট হতে পারে, তো টেরাফর্মের একটা হচ্ছে প্যাকেজ ম্যানেজার। তো সেগুলো হতে পারে। আপনি কিভাবে সেটা ইমপ্লিমেন্ট করতেছেন ইফিসিয়েন্ট ওয়েতে, মানে ফাস্টার ওয়েতে কাজ যাতে হয়, এটা এক একটা সিস্টেম বা আপনার উপর ব্যক্তিগত জিনিসে কাজ করে আর কি। আবার অনেকে গিটহাব অ্যাকশন ইউজ করে। ঠিক আছে, তো এটা আপনাদের ডিপেন্ড করবে আপনার কিভাবে এই কাজটা ইউটিলাইজ করতে চান সেটার উপর। ওকে, থ্যাংক ইউ। সো এরপরে আরেকটা ওনার কোশ্চেন আছে যে হোয়াটস দ্য স্কোপ অফ দিস রোল ইন বিডি অর রিমোট। এটা কি জব প্লেসমেন্টের কথা বলতে চাই? উনি আসলে বাংলাদেশের আসলে তোমার ডেপসেকঅপসের ইয়াটা জানতে চাইতেছে যে বাংলাদেশে স্কোপ কীরকম আছে অ্যান্ড রিমোট অপরচুনিটি কীরকম আছে। আচ্ছা, ডেভসেকঅপস আসলে সত্যিকার অর্থে বা ডেভঅপস বলি বা ডেভসেকঅপস আসলে হচ্ছে সিনিয়র রোলের জন্য, হ্যাঁ, সিনিয়র পজিশনের জন্য। আপনি যদি ডেভঅপস বা ডেভসেকঅপসে যেতে চান, আপনার মিনিমাম 2 বছর বা 3 বছর এক্সপিরিয়েন্স দরকার হয়, হ্যাঁ, এই রোলে ঢোকার জন্য। কারণ ডেভঅপস প্রফেশনটা আসলে তাদের জন্য যারা আসলে ফুল টেকনোলজি বা ফুল ফেজ সম্পর্কে অনেক ভালো আইডিয়া রাখে। ঠিক আছে, তো সেজন্য আপনার যেটা করতে হবে, আপনার প্রাথমিক ফেজ গুলোতে আপনি যদি বিভিন্ন বাংলাদেশ অনেক জায়গা আছে, অনেক ইয়েতে আসলে ইন্টার্নশিপ করার সুযোগ থাকে। আপনি যদি ইন্টার্নশিপ করতে পারেন, যেমন আমি যদি কয়েকটা কোম্পানির নাম বলি, like হচ্ছে ব্রেইন স্টেশন, আপনি দেখবেন ব্রেইন স্টেশন প্রত্যেক 1 বছরে 2বার করে সার্কুলার দেয়। হ্যাঁ, তো তারা হচ্ছে ডেভেলপার নেয়, কিউএ নেয়, তারপর হচ্ছে ডেভঅপস এর জন্য নেয়। তো সেখানে অ্যাপ্লাই করলে আপনি হচ্ছে দেখবেন ওই ইন্টার্নশিপ থেকে আপনি হয়তো বা একটা, আপনার সিভিটা ভারী হবে। দিন শেষে আসলে দেখবে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন, আপনার ওই টেকনোলজি, আপনি যে টেকনোলজি দিতে যাচ্ছেন ওই টেকনোলজি বা ওই ডোমেইনে আপনার এক্সপার্টাইজ আছে কিনা। আর ডেভঅপস মিনিমাম এতটুকু ধরে রাখেন, বাংলাদেশে ফ্রেশার্স হয়ে ডেভঅপস ঢোকা খুবই টাফ, যদি না আপনি ইন্টার্নশিপ করে ঢোকেন। এই আর কি। আর বাইরের দেশে রিমোটে আসলে এটা আপনার পার্সোনাল চয়েস বা হচ্ছে রিক্রুটারের চয়েস, যে আপনার স্কিলের উপর তখন ডিপেন্ড করে। এটা আসলে ওরকম ভাবে জাজ করা যায় না ফ্রিল্যান্সিং এর জিনিসগুলোতে। আচ্ছা, সো আশিক, আমরা আসলে এখন একদমই শেষের দিকে, আমরা অনেক লং ডিসকাশন করলাম। সো আমার দিক থেকে লাস্ট কয়েকটা কোশ্চেন, সেটা হচ্ছে তোমার ধরো সাইবার সিকিউরিটি লাইনে যদি কেউ কাজ করতে চায় তাহলে তোমার সাজেশন কী থাকবে বা কী হিসাবে মানে কেমনে শুরু করতে পারে। দেন হচ্ছে ডেপসেকঅপসে যদি কেরিয়ার করতে চায় এটা আসলে কেমনে শুরু করতে পারে। আর আমি একটু করে নেই দেন হচ্ছে তোমার বাংলাদেশে আসলে এই যে ইকোসিস্টেম সাইবার সিকিউরিটি বলি বা ডেপসেকঅপস অপসরি বলি সেখানে আসলে অপরচুনিটিগুলো আসলে কীরকম, অ্যান্ড অনেকের একটা তোমার কি বলে মেন কনসার্ন থাকে হচ্ছে স্যালারি, ঠিক আছে, বা স্যালারি স্ট্রাকচার। অনেকে মনে করে যে সাইবার সিকিউরিটিতে ঢুকবো আর হচ্ছে বড়লোক হয়ে যাবো, বা অন্যান্য যেই সব পোস্ট টেকনোলজি। সো এই জিনিসগুলো আসলে তুমি যদি একটু তোমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে একটু শেয়ার করো আর কি, তাহলে হচ্ছে বেটার গাইডলাইনটা পাবে, কারণ অনেকে হচ্ছে মিসগাইডেড হয় আর কি। আচ্ছা, টাকা পয়সা যদি শুরু করছে, টাকা পয়সা তো অনেক সবাই আগে আগ্রহ দেখায়। সত্যিকার অর্থে কি, আমি যেহেতু অনেক জায়গায় ক্লাস না হয়েছিল, যেটা আমি বলছিলাম, আমি সবাইকে জিজ্ঞেস করতাম মোটিভেশনটা কি, সবার সাইবার সিকিউরিটি ঢুকার মোটিভেশন। সবাই বলে ভাই টাকা, আমি অমুককে দেখছি সে এত টাকা কামাচ্ছে, তমুককে দেখছি এত টাকা কামাচ্ছে। কিন্তু সবাই আসলে টাকাটা দেখছে। কিন্তু দিন সত্যিকার অর্থে হ্যাঁ, সাইবার সিকিউরিটি আসলে অনেকটা ইনকাম করা যায় যদি আপনি স্কিল্ড হন। হুম, আপনার টাকা ইনকাম করার জন্য আপনার জব করা লাগবে না, আপনি বিভিন্ন রিসোর্স আছে, বিভিন্ন জায়গা থেকে খুব ইজিলি আর্ন করতে পারেন। লাইক
বাগ হান্টিং এ দেখবেন যে এক সপ্তাহে মানুষ হচ্ছে কোটিপতি হয়ে যাচ্ছে, লাখপতি হয়ে যাচ্ছে। খুবই ইজি, মানে এটা কোনো রকেট সায়েন্স না যে আসলে হচ্ছে এটা পসিবল না। খুবই সিম্পল, খুব ইজি। আবার পাশাপাশি আপনি যদি স্কিলফুল না হন, আপনি যদি ফাঁকিবাজ হন, আপনি যদি হচ্ছে একটু মনে করেন যে আমি একটা সিস্টেমের মধ্যে শেল নিতে পারলাম, আমি হ্যাকার হয়ে গেছি, হ্যাঁ, ওরকম টাইপের মানুষ হলে কিন্তু আপনার জব পাওয়া খুবই টাফ হয়ে যাবে। কারণ কি? কারণ হচ্ছে সাইবার সিকিউরিটি আপনার ভাস্ট টাইপ অফ নলেজ লাগে, সেখানে এক্সপিরিয়েন্স ম্যাটার করে, সেখানে আপনার কি বলা যায়, আপনার হচ্ছে অ্যাটাকিং মাইন্ডসেটটা ম্যাটার করে, আপনি কিভাবে চিন্তা করছেন সেটা অনেক বেশি ম্যাটার করে। কারণ আপনি যদি একটা কমন টেকনোলজিতে অলওয়েজই যান, অলওয়েজ একই প্যাটার্ন ফলো করেন, তাহলে কিন্তু হবে না। পাশাপাশি আপনার অনেক বেশি লার্ন করতে হবে। যত বেশি লার্ন করবেন, আপনার যত বেশি নলেজ হবে, টাকা পয়সা এমনি আসবে। এটার জন্য আপনার কোনো যে সাইবার সিকিউরিটি পড়তে হবে এটাও কোনো কথা না। আপনি সাইবার সিকিউরিটি ছাড়াও যদি আপনি প্রপার নলেজ গেইন করতে পারেন, আপনি যে কোনো সাবজেক্টে খুব ইজিলি চান করতে পারবেন। এটা হচ্ছে একটা কথা। আর এখন আসি হচ্ছে জব মার্কেট নিয়ে। সত্যিকার অর্থে বাংলাদেশের সাইবার সিকিউরিটি জব মার্কেট খুবই বাজে। হুম, যদি সুযোগ থাকে বাইরের দেশে চলে যান। মানে ডিমোটিভেট করতেছি না, মানে হার্শ ট্রুথ, সাইবার সিকিউরিটিতে হয়তো বা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ইন্টারনাল একটা রিক্রুটের একটা ব্যাপার থাকে, হ্যাঁ? মানে এটা আসলে হয়ে থাকে। কারণ হচ্ছে যারা এইচআর থাকে, তারা যে কাজটা করে তাদের আসলে হচ্ছে এত সময় নেই। কারণ আমি সাইবার সিকিউরিটিতে যাকে নিব তাকে অবশ্যই ট্রাস্টেবল হইতে হবে। আমি অপরিচিত একজনকে যদি হচ্ছে নিয়ে নিই, যে হচ্ছে পরবর্তী 2 দিন পর বলতে ভাই আমি জব করবো না, পরে আমার ইন্টারনাল ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে সব জেনে যাবে, পরবর্তী সেই সব ডাম্প করে যেন আরেকজনকে ফেল করে দিবে, দিয়ে দিবে। তো সেই জন্য দেখা যায় সাইবার সিকিউরিটি ইন্টারনাল রিসোর্স গুলোকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, বা ইন্টারনাল অনেক বেশি লোক নেওয়া হয় ওপেন সোর্স থেকে, হ্যাঁ, ওপেনলি হচ্ছে বিভিন্ন হচ্ছে জায়গা থেকে। এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে আপনি সাইবার সিকিউরিটি ভালো করতে পারেন যদি আপনার ভালো সার্টিফিকেট থাকে। সার্টিফিকেশন খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে কেন সার্টিফিকেট বলতেছি, কারণ হচ্ছে হয়তো বা মনে করতে পারেন সার্টিফিকেট নেবার জাজ ট্যালেন্ট বা অনেক অনেক কথা বলে আর কি, কিন্তু দিন শেষে দেখা যায় সার্টিফিকেট আসলে আপনাকে জাজ না করলেও সার্টিফিকেট আপনাকে হচ্ছে একটা কি বলে পরিচয় দিবে যে আপনি এই জিনিস সম্পর্কে স্কিল বা এই জিনিস সম্পর্কে জানেন। তো সেটার জন্য হতে পারে আপনি সিএস নিতে পারেন, কম টাকার মধ্যে হচ্ছে ভালো এফিসিয়েন্ট, মোটামুটি এইচআর এইচআর বাইপাস করা যায়, বাকিটা আপনাদের উপর। তারপর হচ্ছে ইজিপিটি হতে পারে, ই লার্নের। যদি আপনি মানে ছোট ছোট হচ্ছে সার্টিফিকেটের কথা বলেন যেগুলো হচ্ছে বিগিনারদের জন্য। আর অ্যাডভান্স এর জন্য হচ্ছে আপনি কি বলা যায়, এসসিপি করতে পারেন, বা ই লার্নের হচ্ছে ইসিপিপিটি আছে, এটা করতে পারেন। তারপর ইডাব্লিউপিটিএক্স আছে, এটাও করতে পারেন। হ্যাঁ, আর আপনার যদি হচ্ছে মনে হয় যে না আমি এখানে থাকবো না, আবার এটা আবার কান্ট্রি ওয়াইজ ভ্যারি করে। লাইক আপনি যদি একটু সার্চ করেন, কোম্পানি ওয়াইজ সার্চ করেন, বা হচ্ছে আপনি যদি গুগল করেন, দেখবেন যে অস্ট্রেলিয়াতে সিএইচ থেকে আপনার হচ্ছে এই যে কি বলে এটাকে সিকিউরিটি প্লাস অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়। আপনি গুগল সার্চ করে দেখেন, পাবেন সিকিউরিটি প্লাস যাদের আছে তাদের লোক নিচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু ভ্যারি করে, আপনার রিজিয়ন ওয়াইজ ভ্যারি করে, কান্ট্রি ওয়াইজ ভ্যারি করে, আপনি কোথায় আবেদন করতেছেন এর উপর ভ্যারি করে। এখন আপনি যদি অফেন্সিভ সিকিউরিটিতে আপনি যদি ডিফেন্সিভ এর সার্টিফিকেট দেখান তাহলে কিন্তু হবে না। তো এটা ভ্যারি করতেছে আপনি কিভাবে কোথায় আবেদন করতেছেন, তো এগুলো একটা ম্যাটার করে। আর ডেভঅপস এর জার্নির জন্য একটা কথাই বলবো, আপনারা লার্নিং করেন। হ্যাঁ, ডেভঅপস এর জন্য অনেক কিছু শিখতে হয়, অনেক কিছু জানতে হয় আপনার। এখানে মেইন জিনিসটা আসলে অপটিমাইজেশন একটা ব্যাপার থাকে, বা স্কেল লেভেলের একটা ব্যাপার থাকে, আপনি কিভাবে প্রপারলি পাইপলাইনটা দাঁড়া করাচ্ছেন। আপনি ছোট ছোট জিনিসগুলো থেকে শুরু করেন। লাইক হচ্ছে আপনি গিটহাবে পুশ করতেছেন, অটোমেটিক ডিপ্লয় হয়ে যাচ্ছে, এই ছোট ছোট জিনিস থেকে শুরু করেন। দেন এখানে আপনি কিভাবে অপটিমাইজ করতে পারেন, আপনি ক্লাউডে এটা নিয়ে যান। ক্লাউডে বলতে যেটা এজিওর এর কথা বলবেন, এজিওর কিন্তু ফ্রি। বা আপনার যদি হচ্ছে মনে হয় যে ডিজিটাল ওশন আছে, ডিজিটাল ওশন দিয়ে ট্রাই করতে পারেন, এটাও কিন্তু স্টুডেন্ট একটা ফি দেয়, যদি ট্রাই করতে পারেন। তো এই তারপর এজিরো নিয়ে যাওয়ার পর সেখানে আপনি কিভাবে আসলে ইফিসিয়েন্ট ওয়েতে কাজ করবেন। লাইক আমরা যখন কাজ করি আমাদের কিন্তু একটা সিস্টেমের মধ্যে সবকিছু রাখি না। হ্যাঁ, কথার কথা, কারণ হচ্ছে দেখা যায় যে অনেকে যারা ফ্রেশার, যারা বিগিনার ডেভেলপার, তারা কি করে, তারা একটা সিস্টেমের মধ্যে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড সবই রেখে দেয়। এটা কিন্তু মানে গুড প্র্যাকটিস না। গুড প্র্যাকটিস হচ্ছে ফ্রন্ট এন্ড আলাদা থাকবে, ব্যাক এন্ড আলাদা থাকবে, এটা হচ্ছে গুড প্র্যাকটিস। ওই যে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড হলে তার ডিফারেন্ট আইপি হয়ে যাবে, রাইট? তো ডিফারেন্ট আইপি একটা আইপি কিভাবে কনভার্ট করবো, ইউজার তো দেখবে একটা আইপি, আমি যদি ইউজারকে দেখাইতে পারি না, তাই না? এটা কিভাবে করতে পারি, তো আমার লোড ব্যালেন্সিং কিভাবে কাজ করতে, এই জিনিসগুলো জানতে হবে। তো তখন হচ্ছে জিনিসগুলোতে আরো অনেক টেকনোলজি এসে পড়তেছে, যে আসলে হচ্ছে আমাদের আহ বিভিন্ন হচ্ছে মডেল কিভাবে কাজ করে, ওআরএম কিভাবে কাজ করতেছে, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন ম্যাথোলজি কিভাবে কাজ করতেছে, বা কিভাবে আর্কিটেকচার রুলস ফলো করতেছে, ব্যাকগ্রাউন্ড কিভাবে চলতেছে, এই জিনিসগুলো জানতে হয়। তো আস্তে 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 আপনি যদি ডেভঅপস নিয়ে কাজ করতে চান, বা ডেভসেকঅপস নিয়ে কাজ করতে চান, 6 মাস হাতে রাখেন, ডেডিকেটলি কাজ করেন, দেখবেন ইনশাল্লাহ হচ্ছে আপনার মোটামুটি একটা স্ট্রাকচার এসে পড়বে। থ্যাংক ইউ এটাই plan। আশিক, অনেক আসলে মানে ব্রিফলি বললা। তো আচ্ছা, আমরা আসলে একদমই শেষের দিকে। সো তোমার আসলে দর্শকদের বা অডিয়েন্সদের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে কিনা, যদি থাকে তো ইউ ক্যান শেয়ার।
আচ্ছা, আহ দর্শকদের একটাই জিনিস বলা, সেটা হচ্ছে লার্নিং এর ব্যাপারটা। লার্নিং এমন একটা জিনিস যেটা আসলে আপনাদের প্রতিনিয়ত শেখা উচিত এবং চর্চা করা উচিত। এবং একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যদি কাউকে শিখান বা কাউকে হচ্ছে যদি হেল্প করেন, সেখানে আপনি অলওয়েজ হচ্ছে মহৎ হয়ে যাবেন। তাই অলওয়েজ হচ্ছে লার্নিং এর পাশাপাশি হেল্পফুল বা কাইন্ডনেস থাকতে হবে। আপনি যা পারবেন তা অবশ্যই আরেকজনকে শিখাবেন। শিখাইলে যেটা হবে, আপনি যাকে শিখাচ্ছেন সে হয়তো বা আপনার থেকে যদি স্কিলফুল হয়, নিশ্চয়ই দেখা যাবে একটা না একটা সময় আপনাকে সে মনে করবে। এই যে মনে করার ব্যাপারটা, এটা কিন্তু সবাই মনে রাখতে পারে না। হ্যাঁ, তো অলওয়েজ হেল্পফুল হবেন, কাইন্ড হবেন, লার্ন করবেন বেশি বেশি, এবং আহ বেশি বেশি হচ্ছে প্র্যাকটিস করবেন। এটাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো আমার মনে হয় আজকে আমরা একটা রিসোর্সফুল একটা ডিসকাশন করলাম। আই থিঙ্ক অডিয়েন্সদের অনেক হেল্প হবে, যারা হচ্ছে ডেপসেকপসে আসলে কেরিয়ার করতে চায়। অনেক কিছু আসলে টুলের কথা বললা, ওয়ার্কফ্লোর কথা বললা। সো আই থিঙ্ক ইট কুড হেল্প টু স্টার্ট। সো তোমাকে আসলে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা আবার কোনো দিন পরবর্তী কোনো একটা প্রোগ্রামে আবার ইনশাল্লাহ মিট করবো। সো টিল দেন ভালো থেকো। আল্লাহ হাফেজ আজকে। থ্যাংক আল্লাহ ইউ। হাফেজ।